একজন মহিলা কেন এই ইন্ডাস্ট্রিতে কাজ করবে, মানে ছেলেরা করলে তাও একটা কথা ছিল। এরকম ব্যাপারও ছিল। হ্যাঁ হ্যাঁ, এরকম ব্যাপারটা একেবারে ডে ওয়ান থেকেই ছিল। আমি তো আচ্ছা শুরুতেই বললাম যে প্রচুর হাতের কাজ আর সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে আমার কাছে খুব বেশি পার্থক্য মনে হয় না। ম্যাম, আপনি প্রথম কবে কোন এমপ্লয় হায়ার করেছিলেন, মানে সেটা কত বছর আগে, এবং প্রথম এমপ্লয়িটা কোন ট্রাকের ছিল? আমার যখন কাজ করা শুরু হয় এই কোম্পানির শুরুতে, এখন থেকে আমি 2003-এ প্রথম এমপ্লয়ি হায়ার করি, এবং সেটা আমার প্রথম ডেভেলপারই ছিল। ওকে। ডেভেলপার ছিল তার কারণ হচ্ছে আমি যেহেতু নিজে কাজ করতাম, কাজগুলো বাইরে থেকে আসতো, তো এমপ্লয়ি হিসেবে তো নিজেই সবকিছু করতাম। এরপরে যখন আসলে কাজের পরিধিটা বাড়লো তখন আমার এমপ্লয়ি হায়ার করতে হলো, এবং যেহেতু সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ ছিল সেহেতু ডেভেলপারই হায়ার করতে হয়েছিল। ওকে ম্যাম, আপনি কি নিজে প্রোগ্রামিং করতেন? আমি নিজে প্রোগ্রামিং করতাম না, আমি ওয়েব ডেভেলপমেন্ট করতাম। আপনি ওয়েব ওটাও ডেভেলপমেন্ট করতেন? কাইন্ড অফ হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামিং, সেটাই। কিন্তু শুরু হয়েছিল আমার কাজটা গ্রাফিক্স থেকে। গ্রাফিক্স থেকে। গ্রাফিক্সের কাজটা আমি করতে করতে একসময় ডেভেলপমেন্টে কখন আমি ঢুকে পড়েছি আমি নিজেই জানতাম, মানে বুঝতে পারিনি। কিন্তু ছোট কাজগুলো যেহেতু নিজে করতাম, সবকিছুই করতাম। তখনও মনে করিনি যে আরেকজন ডেভেলপার হায়ার করতে হবে, Okay. কারণ আসলে এক্সপেকটেশনটা সেই সময় তো বাংলাদেশে আউটসোর্সিং ওইভাবে হয় না। এখন থেকে 2003-এর কথা যদি বলি, যে বললেই যে সঙ্গে সঙ্গে কাজ চলে আসতেছে ব্যাপারটা তা না। তো সেই সময় যে একটু একটু করে, এবং আমার জানার জায়গাও খুবই কম ছিল, তো একটু একটু করে নিজের জায়গাটা তৈরি করতে গিয়ে আমার ধারণা ছিল আচ্ছা ঠিক আছে, আমি ঘরে বসে যদি আমি 2টা কাজ পাই সেই কাজটা করলেই বোধহয় আমার জন্য না। কিন্তু যখন ওই কাজের ডেলিভারি এবং সবকিছু মিলে রেসপন্স ভালো, আর একটু বড় পরিধির কাজ আসতে শুরু করলো, তখন আসলে এমপ্লয়ি হায়ার করতেই হলো। ওকে ম্যাম, প্রথম এমপ্লয়ি থেকে এখন পর্যন্ত আপনি তো প্রচুর ইন্টারভিউ নিয়েছেন এবং প্রচুর মানুষ আপনার হাত ধরে রিক্রুটেড হয়েছে। ইভেন আমি সরাসরি আপনার দ্বারা রিক্রুটেড না হলেও আমি যেই বোর্ডে রিক্রুটেড হয়েছিলাম সেই বোর্ডেও আপনি ছিলেন আর কি। রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনি নর্মালি কোন ব্যাপারটাকে প্রথমত দেখেন? মানে একটা তো ডেফিনেটলি স্কিল, যে স্কিলের কারণে আপনি নেন। এছাড়া আপনি কি অন্য কোনো কিছু দেখেন, বা আপনার জাজমেন্ট ক্রাইটেরিয়াগুলো কি থাকে? প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি আসলে একটা মানুষকে প্রথমে দেখেই কিছু জিনিস আসলে মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে, যেটা আমরা হয়তো কখনো জিজ্ঞেস করি না। সে মানে আসলে কতটা প্রিপেয়ার হয়ে এসছে, নট যে সে কতটা শিখে এসছে, কতটা পড়ে এসছে, বা তার স্কিল লেভেলটাকে তুলে ধরার জন্য সে কী কী প্রিপারেশন নিচ্ছে। একদম প্রথম দেখা, ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু প্রথম দেখা থেকেই হয়। হ্যাঁ, সেই জিনিসগুলো যে সে নিজেকে কতটা পরিপাটি করে এসছে, কতটা গুছিয়ে এসছে, সো আউটফিট তার মধ্যে একটা, এবং সে কর্পোরেট একটা জায়গায় এই চাকরিটা তার জন্য কত ইম্পর্টেন্ট সেটা কিন্তু বোঝা যায় যে সে নিজেকে কতভাবে তুলে ধরার জন্য প্রিপেয়ার করে নিয়ে এসছে। সো ফার্স্ট লুকটা ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। আরেকটা হচ্ছে যে তার বাচনভঙ্গি, এবং খুব সাধারণ কথা বলতে বলতেই কিন্তু আসলে আমি বোঝার চেষ্টা করি সে প্রত্যেকটা টপিকের কতটুকু ভিতরে ঢুকছে। আপনি যদি বলেন যে স্কিলস ছাড়া আপনি একটা মানুষের ভিতরে কি দেখেন, যেটা আজকাল খুবই কম পাই, সেটা হচ্ছে কেউই কোনো কাজের ভিতরে ঢুকতে চায় না। পৃথিবীতে বোধহয় এখন শর্টকাট দিয়ে অনেক কিছু করা যায়। সো অবশ্যই অনেকে করেছে, এবং সেটা কয়েকটা উদাহরণ, সেই উদাহরণগুলোকে ফলো করতে গিয়ে আমরা আসলে বেশিরভাগ মানুষই ভিতরে কোনো টপিকেরই ভিতরে ঢুকি না। সো ওই জিনিসটা এখনো আমি খুঁজি, এবং ডে ওয়ানেও আমি তাই খুঁজেছিলাম। আপনার কি ম্যাম মনে হয় না যে রিক্রুটমেন্ট যে প্রসেসটা, মানে এটা হচ্ছে অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে যতগুলো কাজ আমরা করে থাকি তার মধ্যে সবচেয়ে কঠিনতম কাজের একটা, কারণ আলটিমেটলি এই মানুষটাই হচ্ছে আপনার রিপ্রেজেন্টেটিভ হবে, আপনার হয়ে আপনার কোম্পানির ডিসিশন মেক করবে। তো মানে এই ক্ষেত্রে মানে আপনি প্রথম যে ইন্টারভিউটা নিয়েছিলেন, প্রথম যাকে নিয়েছিলেন, সেখান থেকে এখন যখন রিক্রুটমেন্ট করেন, কোনো পার্থক্য কি এসেছে আপনার জাজমেন্টাল মানে জায়গাটা? একটা হতে পারে যে আপনার ওভার দ্য টাইমে অনেক এক্সপিরিয়েন্সের কারণে আপনি যেটা বললেন যে আপনার একটা ইনটিউশন তৈরি হয়েছে, আপনি হয়তো দেখে কোনো কিছু জিজ্ঞেস না করে জেনে অনেক কিছু বুঝে ফেলতে পারেন। এর বাইরে কি অন্য কোনো কিছু চেঞ্জেস এসছে? না, ডেফিনেটলি প্রথম যখন রিক্রুটমেন্ট করেছি তখন তো নিজের এক্সপিরিয়েন্সই অনেক কম ছিল, এবং আরেকটা বিষয় যেটা যে টেকনোলজি কোম্পানি, আমার ব্যাকগ্রাউন্ড টেকনোলজি ছিল না, এবং আসলে যিনি মানে
ইন্টারভিউটা দিতে এসছেন, উনিও অনেকটা আমাকে কিন্তু জাজ করছিলেন। আমার কাছে মনে হয় যে প্রথম সেই সময় এবং সেটা সবাই করে, সেটা কিন্তু এখনো করে, কিন্তু এখন হয়তো বা অনেকটা উনি জেনে আসেন কোন কোম্পানির ইন্টারভিউ দিচ্ছে সেটা সম্পর্কে কিছু খোঁজ খবর, ওয়েবে অনেক তথ্য আমরা অলরেডি যেহেতু একটা লম্বা সময় আমরা পাড়ি দিয়েছি, সো কিছু তথ্য ওখানে আছে, সব কিছু দেখে উনি কিন্তু মাথায় একটা ইমপ্রেশন নিয়ে আসতে পারেন। কিন্তু যখন শুরুর দিকে আসলে আমি কিন্তু যিনি ইন্টারভিউ দিচ্ছেন তার সাথে আমার ডিফারেন্সটা কিন্তু খুব বেশি না, এক্সপিরিয়েন্স কাজের জায়গাটাতে যদি বলি। সো সেই জায়গাটাতে কিন্তু মানে উনি যত না সতর্ক থাকতেন যে উনি পাশ করবেন কিনা, তার সঙ্গে সঙ্গে আমাকেও সতর্ক থাকতে হতো যে আমি পাশ করব কিনা। হ্যাঁ, কারণ হচ্ছে নতুন কোম্পানিতে কিন্তু অনেক মানে খুব ভালো ডেভেলপার যখন আমরা হায়ার করতে যেতাম তখন কিন্তু ওনারা অনেক কিছু দেখতে চাইতেন যে এটা নতুন। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা উইমেন ওন কোম্পানি, একটা উইমেন ওন কোম্পানি সম্পর্কে পারসেপশন আমরা জানি সবাই যে উনি এখন করছেন, উনি 2 দিন পর করবে কিনা, আসলে এইটা কন্টিনিউ হবে কিনা, এই অর্গানাইজেশন আসলে আমাদের ইয়েকে মানে আমাদের যা চাহিদা সেটা পূরণ করতে পারবে কিনা। তো এই ধরনের জিনিসগুলো তো অবশ্যই প্রত্যেকের মাথায় ছিল সেই সময়। তো সেই জায়গাগুলো পাশ করে আসার জন্য তখন যখন আমি ইন্টারভিউ নিতাম তখন আমাকেও আসলে অনেক কিছু জানতে হতো, অনেক প্রিপারেশন নিতে হতো, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড টেকনোলজি না। একটা টেকনোলজির মানুষের সাথে কথা বলা এবং তার আস্থাভাজন হওয়া জন্য কিন্তু আসলে তার টপিকের ভিতরে ঢোকার জন্য আমাকে অনেক কিছু জানতে হতো। আপনাকে আসলে ওভার দ্য টাইমে অনেক স্কিলড হতে হয়েছে, মানে প্রতিনিয়ত অনেক বেশি আপডেট। অবশ্যই আপনি ইন্টারভিউ নিতে হলে আপনাকে স্কিলড হতেই হবে, না হলে আপনি সঠিক লোকটাকে খুঁজে পাবেন না। আচ্ছা ম্যাম, আমরা একটা যেমন একদমই কমন যেটা অনেক বছর ধরে আমরা একটা বিতর্ক শুনে থাকি, সেটা হচ্ছে যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, যেমন আমি আমার কোম্পানির জন্য প্রপার লোক পাচ্ছি না, এইচআর পাচ্ছি না। বাট অন্যদিকে দেখা যাচ্ছে যে আমি আগে যেখানে চাকরি করতাম সেখানেই প্রায় 50,000 ছেলে মেয়েকে বিভিন্ন ব্যাপারে আমরা নিজেরাই ট্রেন্ড আপ করেছি। আবার অন্যদিকে কিছুদিন আগে আমরা নিউজে দেখলাম যে 10 লক্ষেরও বেশি গ্র্যাজুয়েশন করা ছেলে মেয়ে হচ্ছে এই মুহূর্তে চাকরি নেই, এবং তারা বলতেছে যে আসলে জব মার্কেট তাদেরকে নিচ্ছে না, বা মানে তারা প্রপার জব পাচ্ছে না। মানে আপনি কি মনে করেন, মানে আপনার এখানে দৃষ্টিভঙ্গিটা কি? এটা তো খুবই সত্যি যে ইন্ডাস্ট্রি লোক পাচ্ছে না এবং আমাদের ফ্রেশ গ্র্যাজুয়েটরা কাজ পাচ্ছে না। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে যে ডিফারেন্স, যে একটা গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপটা আমরা যতদিন পর্যন্ত কমিয়ে না নিয়ে আসতে পারবো, শুধু সার্টিফিকেট সর্বস্ব লেখাপড়া দিয়ে চাকরি পাওয়াটা দিনে দিনে কঠিনই হবে। এখন আমরা যখন ইউনিভার্সিটির এই সার্টিফিকেটটা শুধুই একটা ডিগ্রি হিসেবে যদি আমরা কাউন্ট করি, তাহলে প্যারালালি ইউনিভার্সিটির পাশাপাশি আমাদের স্কিলস গুলো অ্যাকুয়ার করতে হবে, বিভিন্ন ধরনের। আসলে কথা বলাটাও একটা স্কিল। হ্যাঁ, সেই কথা বলা থেকে শুরু করে আপনার কোনো একটা পার্টিকুলার কাজ একদম 100% শিখা, যেটাকে আমি দিনের শেষে বলতে পারি যে আমি এই ব্যাপারে এক্সপার্ট, ওই জায়গাটাতে যাওয়া বোধহয় যাওয়ার সময়টা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় পাশাপাশি করা। কিন্তু জাতিগতভাবে আপনি যদি দেখেন, আমাদেরকে একটা ওই যে ওয়াল, আমি এই উদাহরণটা সবসময় বলি যে একটা ওয়াল রং করতে দিলে আমরা 60% রং করার পরে আমরা বলি 100% হয়ে গেছে। সো সেরকম ইমেল লেখা থেকে শুরু করে অন্যান্য যে স্কিলসগুলো আসলে সময়ের সাথে তৈরি হওয়ার কথা, এই জায়গায়ও একটা গ্যাপ আছে বলে আমি মনে করি। সো যারা শুধুই স্কুল কলেজে খুবই ভালো স্টুডেন্ট, ইভেন ইউনিভার্সিটিতেও সে ভালো রেজাল্ট করছে, কিন্তু যখন সে ইন্ডাস্ট্রিতে আসছে তখন সে পারফর্ম করতে পারছে না। কারণ ইন্ডাস্ট্রি সম্পর্কে তার নলেজটা সেই ইউনিভার্সিটি লেভেলে ওইভাবে পরিষ্কার না, খুবই থিওরিটিক্যাল একটা লেখাপড়া করে সে কিন্তু আসলে ইন্ডাস্ট্রিতে আসছে। সো বিদেশে কিন্তু ফিনিশিং স্কুল বলে একটা টার্ম থাকে, যে কিনা শুধু ইউনিভার্সিটি থেকে পাশ করেই না, ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে বা প্যারালালি তাকে আসলে স্কিলসগুলোর জন্য সেই স্কুল বা সেই ট্রেনিং সেন্টারের দ্বারস্থ হতে হয়। সেই জায়গাটাতে বোধহয় একটা বড় গ্যাপ আমাদের রয়ে গেছে, যার জন্য এই কথাটা বারবার করে ঘুরে আসছে, কিন্তু সমাধান পাচ্ছি না। মানে অনেকগুলো ব্যাপার হয় ম্যাম, যেমন আমরা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বললাম, এইটা কিন্তু একটা অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। এটা কিন্তু ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরাও যে আসলে অনেকে জানেন তারা না, একটা গুটি কয়েক ছেলেমেয়েরা জানে, তারা আসলে অনেক স্মার্ট, তারা হয়তো এগিয়ে থাকে, বাট মোস্ট অফ দ্য পিপল আসলে এই জিনিসটা অনুধাবন করে না। যখন অনুধাবন করে তখন হয়তো একটু লেট হয়ে যায়, বাট স্টিল আমাদেরকে তো লোক নিতে হয়, আপনি প্রচুর লোক নেন এবং আমরা তাদেরকে স্কিল্ড করার চেষ্টা করি। বাট এই ক্ষেত্রেও আমরা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে অনেক রকম সাফার করি। যেমন তাকে আমরা অনেক কষ্ট করে স্কিল্ড করার চেষ্টা করি, পরবর্তীতে হয়তো সে দেখা যায় যে কুইট করে
খুব অল্প সময়ের ভিতরে অন্য একটা জবে চলে যায়। মানে ইথিক্যাল ব্যাপারগুলো কিন্তু একই রকমভাবে গ্রো করে না। মানে স্কিল তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, একই রকমভাবে ইথিক্স তো আবার কোম্পানি দিতে পারবে না, এটা তো তার মধ্যে ইনবিল্ড থাকতে হবে। এটা তো আসলে ছোটবেলা থেকে, যদি সেটা বলেন যে লেখাপড়ার জায়গাটাতে আমাদের একটা পরিবর্তন নিয়ে আমরা অনেক দিন ধরেই কথা বলছি, যে শুধু আপনি এথিক্সের কথা বলছেন, আমি কিন্তু শুরুতেই বলেছি আজকাল আমরা শর্টকাট অনেক পছন্দ করি, আমরা একটা থেকে দুটো জব, দুটো থেকে তিনটা জব চেঞ্জ করেই আমরা মনে করি যে আমরা আসলে এমন একটা পদবিতে চলে যাব যেটাই আমার এম ইন লাইফ ছিল। এবং পৃথিবী মানে সবকিছুর মধ্যে আমরা হয়তো অর্থনৈতিক দিকটা আমরা খুব বেশি ফোকাস করি আজকাল, যে আসলে আমার বেতনটা বাড়াটা খুব জরুরি, সেটার জন্য আসলে এথিক্সের জায়গাটা ওইভাবে আমরা দেখছি না কারণ হচ্ছে যে গ্লোবাল প্র্যাকটিসটাই এখন এইদিকে যাচ্ছে। তো কিন্তু তারপরেও যে এই কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট, যদি কোনো কোম্পানির সাথে ডকুমেন্টেশনের যে বিষয়গুলো, সেগুলোও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে দেখা যায় যে রাখে না। সেই জায়গাটা আমি বলবো যে প্রফেশনাল জায়গায় ডকুমেন্টেশন যদি কোথাও হয়েই থাকে, কারোর সাথে কোনো এগ্রিমেন্ট হয়েই থাকে, কারণ ইন্ডাস্ট্রি একটা ছোট জায়গা, আজকে এই কোম্পানি থেকে ওই কোম্পানিতে যাওয়াটা খুব সহজ, কিন্তু আরেক সময় যে এই কোম্পানির কাছে ফিরে আসতে হবে না, বা এই কোম্পানির রিপোর্টিং বসকেই যে অন্য কোথাও বস হিসেবে পাবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো এটা কিন্তু আমাদের যারা কাজ করছেন ওনারা হয়তো জীবন দিয়ে শেখেন, নিজে এক্সপিরিয়েন্স করেন, মানুষের এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখি না। তার জন্য আমার কাছে মনে হয় যে এথিক্যাল পার্টটা এবং ইন্ডাস্ট্রি এবং কোম্পানিগুলোকেও আসলে ডকুমেন্টেশনের জায়গাটাতে প্রফেশনালি ডিল করা উচিত, এবং এথিক্স আছে কি নাই ওই জায়গার উপর ডিপেন্ড না করে আসলে নিজেকে প্রফেশনাল হিসেবে তৈরি করাটাও প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উচিত। আমি সেটা ছাত্রছাত্রী বলবো না, কিন্তু যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসবে তারা যেন আসলে প্রফেশনাল এথিক্সগুলো জেনে এবং প্র্যাকটিসে রাখে। এটা প্রফেশনাল লাইফ আজকে শুরু করছে কালকে শেষ হয়ে যাবে তা না, এটা কিন্তু আসলে বিভিন্নভাবে ঘুরে ঘুরে এই কথাগুলো, মেবি মনে হচ্ছে যে আজকে এই কোম্পানিকে আমি না বলে চলে যাচ্ছি, বা এই কোম্পানির কাছ থেকে আমি ট্রেনিংটা নিলাম, অন্য একটা কোম্পানিতে ভালো চাকরি পেয়ে গেলাম, কিন্তু এটা কিন্তু ঘুরে আসবে। সো ওই জিনিসটা মাথায় রাখা যে তখন আমি এটাকে কিভাবে ডিল করব। অনেকে মনে করে তখন দেখা যাবে কি করা যাবে, কিন্তু আসলে জিনিসগুলো কিন্তু রয়েই যায়। সো ওইটা একটা মানে খুব ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে গ্যাপ, সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য আমাদের যে একদম স্কুল লেভেল থেকে দেখেন, আমাদের এখন কিন্তু ইউনিভার্সিটি থেকে যখনই একজন আমাদের কোম্পানিতে জয়েন করে, আমরা যদি তাকে ট্রেন করতে চাই, ধরেন আমরা বিভিন্ন মেটেরিয়াল দিয়ে তাকে 6 মাস ট্রেন করব, কিন্তু তার নিজেকে সেলফ লার্নিংয়ের জায়গাটা যদি তৈরি না হয়, এখন কোচিং সেন্টার আর থেকে পড়ে শুধু রেজাল্ট ওরিয়েন্টেড শিক্ষা নিয়ে যদি আমি বের হয়ে আসি, তাহলে কিন্তু আমার সেলফ ট্রেনিং এর জায়গাটা তৈরি হয় না। আমি নিজে পড়ে কুইক লার্নিং কিভাবে করা যায়, সেই মেথডগুলো যদি আমার মধ্যে ছোটবেলা থেকে না থাকে, তো এই জায়গাটাও কিন্তু অনেকে সাফার করে। খুব ভালো রেজাল্ট নিয়ে ওনারা ভালো কোম্পানিতে জয়েন করেন, কোম্পানি যখন তাকে বিভিন্ন মেটেরিয়াল দিয়ে ট্রেনিং করিয়ে মানে একটা টাইম লাইনের ভিতরে একটা ভালো জায়গায় দেবে বলে ঠিক করে, কিন্তু অনেকেই সেটা নিতে পারে না। সো আমার কাছে মনে হয় যে আমাদের যে লার্নিং কার্ভ, সেই লার্নিং কার্ভেও কিছু চেঞ্জ আসা প্রয়োজন আছে। ম্যাম, আপনার ব্যাপারটা একটু জানতে চাচ্ছি, যেমন আপনি তো আইটি ব্যাকগ্রাউন্ডে ছিলেন না, মানে আপনি কোন সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন? আমি একেবারে ভিন্ন জায়গা থেকে, কারণ সেই সময় আইটি আসলে এত পপুলার ছিল না, কিছুই ছিল না। তো আমি নিউট্রিশন থেকে পড়াশোনা করেছিলাম। সেখান থেকে আপনি এখানের কানেকশনসটা কিভাবে হলো আপনার? আপনি আইটিতে কিভাবে আসলেন, নিজে কিভাবে শিখলেন, এবং ডেফিনেটলি আমাদের এই আপনার ইউএস সিস্টেমটা কিভাবে শুরু হলো, এইটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আমি আর 10 জন যেরকম স্কুল কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে আসে, সেভাবেই আসা আমার। কিন্তু কেন নিউট্রিশন? এটা আমার এম ইন লাইফে কখনোই ছিল না। আমার বাবা ডাক্তার ছিল, সবসময় আমার উপর প্রেশার ছিল আমাকে ডাক্তার হতে হবে।
কিন্তু ডাক্তারি তো আমি মানে একেবারে ওটা ধরেই নিয়েছিলাম যে ডাক্তারি আমি পড়বো না, আচ্ছা। আর যাই পড়ি না কেন, যে কোনো সাবজেক্ট হতে পারে, বাট ডাক্তারি না। সো নিউট্রিশন, আমার মা ফার্মাসিস্ট, আচ্ছা। তো সেইভাবে ডাক্তার ফার্মেসির আরেকটা যেটা গ্যাপ সেটা হচ্ছে নিউট্রিশন, ওইভাবে করেই নিউট্রিশনে আমার আচ্ছা আশা। আচ্ছা কিন্তু আমার কাছে মনে হয় যে আমার এই যে নিউট্রিশনে লেখাপড়া করার যেইটুকু শিক্ষা জীবন, এই শিক্ষা জীবনের বাইরেও আমি যখন স্কুল কলেজে পড়তাম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কি বলবো, কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস আসলে আমাকে অনেক বেশি রেডি করেছে আমার উদ্যোক্তা জীবনে আসার জন্য। কারণ সেখানে বিভিন্ন সংগঠন করা, বিভিন্ন জিনিস অর্গানাইজ করা, বিভিন্ন ভাবে অনেক ধরনের ব্যবসা কিন্তু আমি ছোটবেলা থেকেই ট্রাই করে আসছি। কি ম্যাম একটু শুনি, এটা তো শোনায়নি কখনো, খুব ইন্টারেস্টিং। সেই জিনিসগুলো মানে এগুলো খুবই শুনতে খুব মজা লাগবে কিনা জানি না। যেমন আমার যেহেতু যে বললাম আমার বাবা আর্মি ডাক্তার ছিল, সো ঢাকার বাইরে বিভিন্ন ক্যান্টনমেন্টে আমরা থাকতাম, এবং সেখানে আমাদের ধরেন এই যে ছোট ছোট হাঁসের বাচ্চা বিক্রি হতো কুমিল্লায়, হ্যাঁ, সেই হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে এসে তাদেরকে যে মানে প্রতি বেলায় বেলায় খাবার খাইয়ে ওরা বড় হলে তাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হতো, ওদের ডিমও যে বাজারে বিক্রি হতো। হ্যাঁ, সো এগুলো কিন্তু এক হাতে করা, এটা অন্য জিনিস ওই বয়সে। হ্যাঁ, তো এবং মালির কাছ থেকে জেনে নিয়ে যে ওরা কি খাবে, তখন তো আমাদের, এখন তো ধরেন যারা পশু পাখি পালে তাদের জন্য অনেক রেডি ফুড আছে, ইন্টারনেট ঘাটলে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, তো সেগুলো তো এখন ছিল না। তারপর ধরেন এই হাঁস একটু বড় হলেই যেটা হয় যে ঢাকার বাইরে ক্যান্টনমেন্ট গুলো তো শিয়াল খেয়ে নেয়, তো তাদেরকে প্রোটেক্ট করা এবং ঠিক সন্ধ্যার আগে তাদেরকে ঢুকাতে হবে। তো অনেক রেসপন্সিবিলিটি এইভাবে করে আমি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছি, যেটা কিনা আমার কাছে পরে মনে হয়েছে, মানে এখন আমি যখন পিছনের দিকে তাকাই, যে আসলে ওই বয়সের একটা বাচ্চা এখন এত রেসপন্সিবল হচ্ছে না কেন? কারণ ওই রেসপন্সিবিলিটি তো আসলে এটা আমার ভিতর থেকে আমাকে নক করতো যে আচ্ছা ওকে যদি আমি এখন আমাকে যেহেতু টিচারের কাছে পড়ছি, তাতে কি হয়েছে, এখন যে আমাকে আসলে ওকে ঘরে ঢুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু মানে ওকে শিয়াল খেয়ে নিবে বা কিছু একটা হবে যেটা। হ্যাঁ, সো এই রেসপন্সিবল হওয়া, মেন্টালি নিজেকে ট্রেন করা, এগুলো কিন্তু এই খেলার ছলেই হয়েছে। আমার দাদি প্রচুর সেলাই করতেন, সো আমরা কিন্তু ছোটবেলা থেকে সেলাই শিখেছি। আপনি সেলাই পারেন? হ্যাঁ, আমি প্রচুর হাতের কাজ করতাম। হ্যাঁ, সো প্রচুর হাতের কাজ আর সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে আমার কাছে খুব বেশি পার্থক্য মনে হয় না। ক্রিয়েটিভ সেন্স থেকে বললেন? ক্রিয়েটিভ সেন্স থেকে আমি বলেছি, যে ক্রিয়েটিভ সেন্স থেকে একটা জিনিস প্ল্যানিং, এবং প্ল্যানিং এর পরে যে ডিফারেন্ট ফেজ গুলো আমরা সফটওয়্যার ডেভেলপ করতে শিখলাম, সেগুলো কিন্তু এই যে বিভিন্ন কাজগুলো যখন একা অর্গানাইজ করেছি, প্রত্যেকটা ফেজের ভিতর থেকে আমরা গেছি। হ্যাঁ, সো এই যে এখন আমি রিলেট করতে পারি, এই জন্য যার মানে রিলেট করতে পারি ওই জন্যই যে আমি যেহেতু নিজের হাতে কাজগুলো করেছি। সো কামিং ব্যাক টু মাই ইউনিভার্সিটি লাইফ, সেখানে কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি আসলে অনেক কিছু করি। আমি কোচিং সেন্টারে পড়াই, আমি এই যে আমার সেলাই করা কাপড়, বাংলার মেলা ছিল সেই সময়, সেই বাংলা মেলাতে সাপ্লাই হতো। সো শুধু সেলাই না, তখন আসলে আরো অনেক কিছু আমরা করতাম 3 ফ্রেন্ড মিলে, কারণ এই ক্রিয়েটিভ জায়গাটা আমাকে সবসময় খুব অ্যাট্রাক্ট করতো। আপনাদের কি বুটিক টাইপের কিছু ছিল? বুটিক টাইপের ছিল, বুটিক টাইপের জিনিস ছিল। তখন আসলে ইউনিভার্সিটিতে পড়ি, ওরকম যে খুব অর্গানাইজ কিছু তা কিন্তু না, কিন্তু এই যে বাংলার মেলা কিন্তু নিত, মানে তখন কিন্তু আর কি ছিল, তখন কিন্তু ওরকম অনেক বড় বড় বুটিক ছিল তা না। এই বাংলার মেলা কিন্তু তখন ওই একটুখানি, তারাও নতুন শুরু করেছে ব্যাপারটা, ওরকম 20, 25, 30 পিস করে নিয়ে নিত। তো কিন্তু ওইটা রেডি করতে মনে করেন আমাদেরকে অনেক ছুটোছুটি করতে হতো। সো ওই কাজগুলো কিন্তু আমি যে লেখাপড়া করে, বারবার সবাই জিজ্ঞেস করে আপনি কি লেখাপড়া করে এখানে আসলেন, আমি যে জাম্পটা করতে আমাকে হয়েছে লাইফে, আসলে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের ভিতর থেকে মানুষকে যেতে হয়, এবং আমি জানতাম না যে আমার লাইফে আসলে কি ওয়েট করছে আমার জন্য। সো যার জন্য মানে যখন আমার বিয়ে হলো এবং বাচ্চা হলো, সেই পর্যন্ত কিন্তু একটা রেগুলার লাইফ, কিন্তু সেই রেগুলার লাইফে আমি অনেক ধরনের অ্যাক্টিভিটি করছি, আমি কিন্তু খুবই অ্যাক্টিভ লাইফ।
কিন্তু যখন আমার বাচ্চাটার অটিজম ডায়াগনোসিস হলো, সেই সময় অন্য 10 জনের মতো আসলে আমাকে ঘরে ঢুকে গেলেই বোধহয় ভালো হতো, বা ওটাই মানে ধরেন আমাদের সামাজিক প্রেক্ষাপট এখন থেকে 27 বছর আগে সেটাই ছিল, যে একটা এক্সপেকটেশন, কেউ মুখ দিয়ে বলছে না, কারণ জানি আমি এত একটা অ্যাক্টিভ লাইফ লিড করে আসছি, এখন এটা আমার বাবা মার জন্য অথবা আমার শ্বশুর শাশুড়ির জন্য বলা যে তুমি এগুলো সব ছেড়ে দিয়ে বাসায় থাকো, এই বিষয়টা কেউ বলতে পারছিল না। কিন্তু এটা একটা প্রচ্ছন্ন বিষয়, এক্সপেকটেশনটা সেটা সব জায়গা থেকে ছিল, যার জন্য কিনা আমার নিউট্রিশনে অনার্স করার পরেও আমি মাস্টার্স পড়ছি তখন, কিন্তু আমি কিন্তু প্যারালালি আইটি, কারণ আমি মানে আমার নিজের যে পরিচিত জগৎ, সেই জগৎ থেকে আমাকে নিজেকে সরাতে হয়েছিল, কারণ এত প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না, যে অটিজম কি আমি জানতাম না, বা এটার আসলে ভবিষ্যৎ কি হবে, অ্যাজ ইফ বাচ্চাটা ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে সব প্রশ্নের উত্তর মাকেই দিতে হবে। তো সেই জন্য আমি আমার পরিচিত জায়গা থেকে কিন্তু আমি নিজেকে আইসোলেট করেছিলাম। আইসোলেট করে আমি ঘরের মধ্যে বন্ধ হয়ে যাইনি, নিজেকে বন্দি করিনি, আমি লেখাপড়া করেছি ডিফারেন্ট সেক্টরে, যে সেক্টরে আসলে আমি কাউকে চিনি না। এখানের প্রতি কিভাবে আপনি মানে জানলেন যে আইটি সেক্টরে একটা কেরিয়ার গড়া পসিবল? আমি শিওর যে আপনি হয়তো তখন এত ডিটেল ভাবেন নাই এখন যেভাবে করে আপনি আপনার কেরিয়ারটা যেভাবে এসেছে, বাট কোন একটা থট থেকে তো ওই জায়গাটা আপনি নক করেছেন। ক্রিয়েটিভিটি, কারণ আমি যখন প্রথম ওই পেপারের সাথে বিভিন্ন লিফলেট দিত আগে দিয়ে, এটা তো খুব কমন ছিল। হ্যাঁ, সো ওই লিফলেটের ভিতরে এই কম্পিউটারে তখন এনআইটি, অ্যাপটেক আমাদের পুরো ঢাকা শহর, সো ওইগুলোর মধ্যে থেকে আমি দেখতাম যে ওরা প্রায়ই এই ডিজাইনের উপরে কোর্স, এবং একদম ডাইরেক্ট লেখাই থাকতো ফটোশপ। আচ্ছা, হ্যাঁ, আমি একদিন ভাবলাম এই ফটোশপ দিয়ে কি করে, একটু যে দেখি তো। সো গেলাম, যাওয়ার পরে যখন আমি দেখলাম ভেরি ইন্টারেস্টিং জিনিস, এগুলো তো আসলে ওই হাতে এঁকে, আমরা যখন হাতে কাজ করতাম হাতে এঁকে, তারপরে কোন রঙের আসলে সুতা কিসের সাথে এগুলো ম্যাচ করাটা খুবই ডিফিকাল্ট ছিল ম্যানুয়ালি, কারণ সেই সময় ডিফারেন্ট কালারের চাইনিজ সুতোগুলো শুধু গাউসিয়া মার্কেটে পাওয়া যেত। সো আপনি বাসায় বসে বসে যে পুরো কালার প্যালেট কোথায় পাবেন, আপনাকে কিন্তু ডিজাইনটা আঁকার পর ওখানে যে ওই রং নাম্বার মিলিয়ে রং বের করে তারপরে ওই সুতা সেট করে নিয়ে আসতে হতো। তো আমার কাছে মনে হলো যে এটা তো খুবই একটা মানে এমন একটা জিনিস যেটা আধা ঘন্টার মধ্যে আমার এই পুরো 5-6 দিনের কাজটা কমিয়ে ফেলছে। হ্যাঁ, এবং আমি যা চিন্তা করছি আমি তাই এখানে দেখতে পাবো। সো ওই জায়গাটা আমাকে ভীষণ ভাবে অ্যাট্রাক্ট করলো, যে এটা ট্রেনিং করেছিলেন। প্রথমে আমি ট্রেনিং ওটা কত দিনের ট্রেনিং ছিল? প্রথমে এটা 6 মাসের ট্রেনিং। 6 মাসের ট্রেনিং ছিল, খুব ভিগোরাস ট্রেনিং ছিল তো এটা। হ্যাঁ, ভিগোরাস ট্রেনিং ছিল। আর তখনকার ট্রেনিং গুলো কিন্তু ওরা ডিজাইনার বানানোর জন্য ট্রেনিং গুলো, এখন যেমন আমরা আসলে অনেক ধরনের ট্রেনিংই তো করাই, অপারেটর বা ওই লেভেলের ট্রেনিং গুলো তো হয় যে শুধু সফটওয়্যার গুলো শিখে নিচ্ছি, টুল ইউজ করা যায়। হ্যাঁ, কিন্তু যেহেতু আমার সব সময় ওই ক্রিয়েটিভিটি ইউজ করে কিছু করার মানে ছিল, মানে চেষ্টা ছিল, সেই চেষ্টাটার জন্য দেখলাম যে এই কোর্সটার সাথে ম্যাচ করে যাচ্ছে। আমাকে আসলে বেশিরভাগ জিনিসই ওদের কাছ থেকে শিখতে হয়নি, আমি জাস্ট নিজেকে ভেটিং করে নেওয়ার সুযোগটা আমার হয়েছে, কিন্তু টুলস এর ইউজটা আমি মানে আপনার তো ডিজাইন সেন্স আগে থেকেই ছিল, সো ওইটা কারণে আপনার জন্য হয়তো পরবর্তীতে ইজিয়ার ছিল। তো আপনি 6 মাস হচ্ছে ট্রেনিং করলেন, তারপরে আমি তো আবার ডেভেলপমেন্টটাও করলাম। ডেভেলপমেন্ট কেন করলেন? ডেভেলপমেন্ট করলাম কারণ আমার কাছে তখন মনে হলো যে আচ্ছা ডিজাইন তো আগেই জানতাম, এখন শুধু টুলসটা শিখলাম, কিন্তু এখন এখানে তো অনেক কিছু দেখছি। আচ্ছা, এখানে তো অনেক কিছু দেখছি, তো এগুলো সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নাই, এবং তখন আমাদের ইন্টারনেটের স্পিড এতই কম যে কোনো কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করে শেখা, এটা ম্যাম আমরা কোন ইয়ারের কথা বলছি? আমি 99 এর কথা বলছি, 2000 এর কথা বলছি। তো তখন আসলে ডেভেলপমেন্ট শিখলাম, এর আশেপাশে আরো অনেক কিছু আমি একটু করে শেখা শুরু করলাম। সো যার জন্য আমার ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু করাই ছিল। যখন আমি কাজ নিতে শুরু করেছি, আমি শুধু গ্রাফিক্সের কাজ প্রথমে অল্প অল্প করে নিলাম, কিন্তু যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমার হয়তো সেলাইয়ের ডিজাইন সেন্স ছিল, আমি 10টা জিনিস আমার লোকাল ডিজাইন সম্পর্কে আইডিয়া ছিল, কিন্তু ইউরোপিয়ান ডিজাইন কেমন হয় বা আমেরিকান ডিজাইন কেমন হয়, এই জায়গাটা, এই হরাইজনটা ওরা আমার আই ওপেন করার জন্য যতটুকু দরকার অতটুকু দিল, এর বেশি কিন্তু দেয় নাই। 6 মাসের কোর্সের থেকে বেশি দেওয়াও যায় না, কিন্তু ওইটা এক্সপ্লোর করতে করতে আসলে আমি অনেক কিছু পেয়ে গেলাম, সেটা কিন্তু ট্রেনিং এ আসে। হ্যাঁ, সেটা আমার নিজের আগ্রহ থেকে এসেছে। প্রথম ক্লায়েন্টের জন্য কাজ কবে করছেন আপনি? একদমই
একটা তো হচ্ছে নিজেদের জন্য করলেন, শেখার জন্য করলেন, আর হচ্ছে একদমই ক্লায়েন্টের জন্য আপনি কাজ পেলেন এবং সেটা করলেন। এটা কোন ইয়ারে? 2003-তে 2003 তে। 2002 থেকেই আমি আসলে ছোট ছোট কাজ করতাম, সেগুলো গ্রাফিক্সের কাজ ছিল। এগুলো কি মার্কেট প্লেস কি তখন ছিল? আমি জানি না। না, কোনো মার্কেট প্লেস না এই সেই কাজগুলো সময়। লোকাল আসলে মার্কেট। ওই যে আমি বললাম যে আমাকে আমার এই খারাপ সময়, যখন আমি আসলে লাইফ নিয়ে খুবই একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে গেছি যে আমি কি করব কি করব না আমি নিজেও জানি না, সেই সময় কিন্তু আমার পিছনে তৈরি সমস্ত নেটওয়ার্ক কাজ করেছে। যে আমি এত অ্যাক্টিভ একটা মানুষ, আমার যে বন্ধু বান্ধবরা দেশের বাইরে ছিল, আত্মীয় স্বজন, ওরা যখন জেনেছে যে এরকম হচ্ছে, এবং আমি আমার কি হচ্ছে, আমার ছেলের ডায়াগনোসিস কি হয়েছে, সেগুলো কিন্তু আমি জানাইনি। আমি জানিয়েছি যে আমি এরকম একটা নতুন কাজ শিখেছি, আমি এরকম কাজ করতে পারি। সো সেই কাজটা আসলে বাইরে, কারণ ইন্ডিয়া তো বাইরে থেকে কাজ নেয়, ওদের একটা প্রসেস আছে, ওরা ওদের ওখানে পেমেন্ট নেওয়ার সুযোগ আছে, মেথড আছে। আমার তো কিছুই নাই, আমি তো জানিই না কিভাবে নিতে হবে, এবং এমন কোনো লোক নেই যাকে আমি চিনি না এমন কাউকে যাকে আমি জিজ্ঞেস করবো যে এটা কিভাবে করে। ভাবা যায় আপনার তখন কেউ পরিচিত নেই, আর এখন ইন্ডাস্ট্রিতে আপনার কেউ পরিচিত না, কেউ পরিচিত নাই তখন ওখানে কেউ পরিচিত নাই। তো ওইভাবে করেই কানেকশনটা তৈরি হলো বন্ধুদের মাধ্যমে। আচ্ছা, প্রথম কাজ ওইভাবেই একটু একটু করে একটু জানতে চাচ্ছি প্রথম কাজটা কত টাকার পেমেন্ট ছিল? এটা খুবই হোয়াটএভার দ্য অ্যামাউন্ট ইজ পেমেন্ট। প্রথমে আমরা $50 $70, সেটা তো ওই সময় অনেক টাকা, অনেক টাকা অফ কোর্স। কেন আমি এটার পিছনে লেগে থাকলাম, আমার কাছে মনে হলো যে না, এটাতে তো আমার আসল জন্য আসলে না। হ্যাঁ, কারণ আমি আরেকটা জিনিস না বললেই না, আমি কিন্তু জীবনে কখনো টাকাকে টার্গেট করে কাজ করিনি। মেবি অনেকে বলতে পারে এটাকে যে আপনার তো আসলে থাকা খাওয়ার সমস্যা ছিল না। হ্যাঁ, তো কিন্তু আমি দেখেছি এখন অনেক ওয়েল অফ ফ্যামিলির বাচ্চারা শুধুই টাকাকে টার্গেট করে তাদের ক্যারিয়ারকে ডিজাইন করে। বাট আমার লাইফে আমি যা করেছি আমি ভীষণভাবে এনজয় করেছি। সেটা আমার জীবনের ইয়ের সময় হোক, মানে খুব খারাপ সময় হোক আর খুব ভালো সময় হোক, দুটোই, কারণ আমি কাজকে এনজয় করি। আপনি কাজকে এনজয় করেন। তারপরে ম্যাম বেসিসের সাথে কিভাবে যুক্ত হলেন? মানে আপনার লাইফে যদি 20 বছর 25 বছর কথা বলি, আমি শিওর যে মোর দ্যান হাফ অফ ইওর ওয়ার্কিং লাইফ হচ্ছে বেসিসের সাথে আপনি যুক্ত ছিলেন। বেসিস কিভাবে ছিলেন? বেসিসের মেম্বারশিপ নিলাম আমরা 2006। আপনার রেফারেন্স কে ছিল? রেফারেন্স দিতে হয় না দুটো রেফারেন্স? তখন বোধহয় একটা দিতে হইতো। হ্যাঁ, আমার এখন মনে নাই আসলে কাকে কিভাবে, কারণ সেই সময় তো আসলে আমি ছুটছি যে কিভাবে করে ধরেন এই যে পেমেন্ট নেওয়া থেকে শুরু করে কাজ আনা, কোনো কিছুই কিন্তু আমার জানা নাই, এবং আমার ওই কানেকশনও নাই যে আমি কারোর কাছে জিজ্ঞেস করব। ওই বিদেশ থেকে বন্ধুরা বলে দিত যে এটা এভাবে করছে ইন্ডিয়াতে, তোমরা দেখো তোমরা কিভাবে করবে। তো আর ওদেরও অত সময় নেই, ওরাও কিন্তু চাকরি করে, ওরা ওদের মতো কাজ করে। সো ওরা যে বসে বসে আমাকে স্পুন ফিড করবে সেই সময়টা তাদের নাই। তো তখন আমার কাছে মনে হলো আচ্ছা, এইরকম অর্গানাইজেশনে গেলে তো অনেক মানুষের সাথে পরিচিত হওয়া যাবে। সো সেইভাবেই বেসিসে যাওয়া, বেসিসে মেম্বারশিপটা নেওয়া। পেমেন্ট নিয়ে আসাটা খুব প্রবলেম ছিল সেই সময়। বোধ করি এখন অনেক সহজ, কিন্তু এখনো কিছু কিছু সমস্যা, এবং যারা নতুন কাজ করতে শুরু করে বিশেষ করে, তারপরেও এখন কি হয়েছে, এখন 10টা মানুষের সাথে কথা বলা যায়। এখানে আপনি ওয়েবে সার্চ করলে 10টা ইনফরমেশন আপনার কাছে চলে আসবে, কিন্তু সেই সময় এগুলো কিছুই ছিল না। আর আমার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে আমি যেহেতু একটা মেয়ে, একজন মহিলা কেন এই ইন্ডাস্ট্রিতে কাজ করবে, মানে ছেলেরা করলে তাও একটা কথা ছিল, এরকম ব্যাপার ছিল। হ্যাঁ, এরকম ব্যাপার তো একেবারে ডে 1 থেকেই ছিল। আমি তো শুরুতেই বললাম যে এমপ্লয়ীদের অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য কিন্তু আমাকে কাজ করতে হয়েছে। সো সব জায়গায় তাহলে মোটামুটি আপনি এই প্রবলেমটা ফেস করছেন? হ্যাঁ, সব জায়গায়। ইভেন যখন আমি বেসিসে মেম্বারশিপ নেই, কুটি কয়েক মানে নারী উদ্যোক্তা সেই সময় ছিলেন যারা কিনা বেশিরভাগ সময় বেসিসে আসতেন না। হ্যাঁ, তো আসতেন না, এবং আমি যখন গেলাম সেটাও আসলে খুব রেগুলার যেতাম না। তার কারণ হচ্ছে সবাই তো ছেলে এখানে, মানে গেলে যে একটা কমফোর্ট, সেই কমফোর্টের জায়গাটা কিন্তু আমাকে নিজেকেই তৈরি করতে হয়েছে। সময়ের সাথে ওনাদের সাথে আমাকে মানিয়ে নিতে হয়েছে, কারণ এই ইন্ডাস্ট্রিতে যদি আমি কাজ করি, সেখানে আমি মেয়ে খুঁজে কি করবো, কিন্তু মেয়ে নাই। সো ওনাদের কাছ থেকে আমার ইনফরমেশন কিভাবে নিতে হবে। তো আসলে যেটা হয় এই ধরনের অর্গানাইজেশনে গেলে, এই যে বিভিন্ন জায়গায় পরিচিতি থেকে কিন্তু আমার কমন লোকজনকে আমি খুঁজে পেয়ে গেছি।
কারণ আমি স্কুলে পড়েছি, বিভিন্ন কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, বন্ধু বান্ধবের মাধ্যমে পরিচয় হয়েছে। তো সেই লোকগুলো যে এখানেই আছে সেটা কিন্তু আমি আগে জানতাম না। যখন আমি বেসিসে আসলাম তখন আমি দেখলাম যে আমার বিভিন্ন ভাবে পরিচিত লোকজন আসলে এখানে আছে। ম্যাম আপনি বেসিসে তাহলে একটু জড়িত হলেন 2006 সালের দিকে? 2006 থেকে ইউআই সিস্টেমস বেসিসের মেম্বার, আর আমি প্রথম বোর্ডে আসি 2008-এ। ম্যাম এই যে প্রায় 18 বছর বা 17 বছর এর ভিতরে একজন ফিমেল এন্টারপ্রেনার হিসেবে আপনি যে স্ট্রাগলগুলো ফেস করছেন আইটি ইন্ডাস্ট্রিতে বা সোসাইটিতে, এটা কি মনে হয় আপনার এখন কিছুটা হলে ডেভেলপ হয়েছে? যদি ডেভেলপ হয়ে থাকে তাহলে এখনো আমাদের মানে নারী উদ্যোক্তা কম কেন এই সেক্টরে, এটা যদি আপনি একটু বলেন। আমার সময়টা একেবারেই ভিন্ন ছিল। সেই সময় আমাকে দেখে আসলে আমার মেল কলিগরাও শিখেছে যে মেয়েদেরকেও একটা জায়গা ছেড়ে দিতে হবে, এটা আমি ফিল করি। কারণ তার আগে তো আসলে সেই ভিজিবিলিটি যারাই ছিলেন ওনারা তো সামনে আসেন, সো সেই ভিজিবিলিটিটা তো সেই সময় ছিল না। তো ওই জায়গাটা হয়তো এই ওভার দ্য ইয়ার্স আমাকে দেখতে 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 অনেক সময় অনেকে বিরক্ত হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে এটা ঠিক যে এখানে যে ফিমেলরাও পারফর্ম করতে পারে সেই জায়গাটা, সেই অ্যাকসেপ্টেন্সটা তৈরি হচ্ছে সবার কাছে। এখন আসলে উদ্যোক্তা হওয়াটা না কেউ কাউকে উদ্যোক্তা বানাতে পারে না। প্রচুর মেয়ে এখন আইটিতে লেখাপড়া করছে, আর উদ্যোক্তা হতে হলে আইটিতে লেখাপড়া থাকতে হবে এমন কোনো কথাও নেই। হ্যাঁ, সো ইনফরমেশন গ্যাপ আছে ডেফিনেটলি মেয়েদের। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে ইনফরমেশন গ্যাপ আছে বলেই কিন্তু মেয়েদের আশাটা কম। ব্র্যান্ডিংয়ের জায়গাটা থেকে বাবা মারা আসলে টেস্টেড যে প্রফেশনগুলো ডাক্তার, টিচার, এই জায়গাগুলোতে হাজবেন্ডই বলেন, শ্বশুরবাড়ির লোকই বলেন অথবা বাবা মাই বলেন, ওনারা কমফোর্টেবল ফিল করেন মেয়েদের আশাটা এবং ওটাতেই উৎসাহিত করে। কিন্তু উদ্যোক্তা প্লাস টেকনোলজি ইন্ডাস্ট্রি যেটা সম্পর্কে আসলে ওনাদেরও ওরকম পরিষ্কার ধারণা নাই, সেই জায়গায় একটা মেয়ে আসতে চাইলেও তার যে ধরনের সাপোর্ট সিস্টেম দরকার হয় অথবা অবশ্যই দৌড়াদৌড়ি করলে সেই সাপোর্টটা কিন্তু তারা নিজেরাই জোগাড় করতে পারে, মেবি ওই ইনফরমেশনটাও তাদের কাছে নাই। যার জন্য আমরা দেখছি উদ্যোক্তা হিসেবে উঠে আসা মেয়ের সংখ্যা খুবই কম। এর বাইরে টেকনোলজিতে লেখাপড়া করার পরেও তারা অন্য ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে। হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে তারা, কারণ এটা যেহেতু মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি, এখানে সেই ওয়াশরুম ফ্যাসিলিটি থেকে শুরু করে সবকিছুই কিন্তু মেয়েদের জন্য নতুন করে চিন্তা করতে হচ্ছে। সো সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা যত বাড়বে, হয়তো সে শুধু বাড়ালে হবে না, সেটাকে প্রচারও করতে হবে এবং মেয়েদের জন্য যে এটা খুবই কমফোর্টেবল একটা জায়গা, সেই যে জিনিসটা আসলে প্রচারে আসতে হবে। তো তাহলে হয়তো বা মেয়েদের সংখ্যা এখানে বাড়বে। ম্যাম আমি আপনার সাথে কথার একটা স্টেজে আপনি বলেছিলেন যে সবকিছু পেতে আমাদের একটু তাড়াহুড়া, মানে আমরা হয়তো যেমন আপনি যে গল্পটা বলতেছেন এখন হয়তো বা আমরা 10 মিনিটে বা 15 মিনিটে বলতেছি, বাট আপনি কিন্তু প্রায় 20 বছর বা 25 বছর একটা গল্প বলতেছেন। তারপরে হয়তো আপনি এরকম একটা জায়গায় এসেছেন যে জায়গায় হয়তো আপনি নিজে একটা অবস্থান তৈরি করতে পেরেছেন। কিন্তু এখন হয়তো আমাদের ভিতরে ওই জিনিসটা নেই, একদমই নেই। মানে ইভেন আমি শিওর যে আপনিও দেখে থাকবেন যে আমরা ইউটিউব কন্টেন্ট বা বিভিন্ন রকম ট্রেনিং কন্টেন্টে আপনি যেটা বললেন যে অর্থ ব্যাপারটা কোনো সময় আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল না। আপনি কাজকে ভালোবাসতেন, কাজকে ভালোবেসে আপনি কাজের সাথে যুক্ত হয়েছেন, সেটার হয়তো একটা বাই প্রোডাক্ট হিসেবে অর্থ এসছে, পরিচিতি এসছে, অন্য সব কিছু এসছে। কিন্তু অর্থকে যখন প্রোডাক্ট বানানো হয়, যেমন ধরেন বিভিন্ন ট্রেনিংয়ে আপনি দেখবেন যে হয়তো তার ইনকামের একটা স্ক্রিনশট দিয়ে বলা হচ্ছে যে আমি $500,000 আমি করেছি, আর্ন করেছি এত বছরে, এটা ওইটা। তো অনেক ছেলে মেয়ে যারা হয়তো জিনিসগুলো বোঝেও না, তারা কাজটার প্রতি মানে ভালোবাসতে হলে তো কাজটাকে আগে জানতে হবে, তারা হয়তো ওই কাজগুলো করতে চায়। এটা করতে গিয়ে যেটা হয় যে অনেক সময় হয়তো তার নিজের বাবার বা নিজের ফ্যামিলি কিছু জিনিসপত্র নিয়ে বিক্রি করে তারপরও তার ওগুলোতে যুক্ত হয় এবং হয়তো পরবর্তীতে কোনো একটা কারণে পারে না, কাজটা শেষ করতে হয় না বা ট্রেনিংটা শেষ করতে পারে না এবং পরবর্তীতে হচ্ছে আপনার ফ্রাস্ট্রেশন তৈরি হয়। একই রকমভাবে আমরা যদি বলি যে বিগত কয়েক বছরে কয়েকটা ই কমার্স কোম্পানি একই জিনিস করেছে, তো তারা হয়তো কিছু লোভনীয় অফার দিয়েছে যেটা পেতে হয়তো বা অনেকেই মোটামুটি সর্বসম্মত হয়ে গেছে। একই রকমভাবে আমরা দেখতে পারি যে আপনি যখন শিখেছেন তখন যুবক নামে একটা ব্যাপার ছিল, সেখানেও তারপরে হচ্ছে শেয়ার বাজারেও। সো এই জিনিসগুলোকে আপনি মনে হয় এটাকে প্রতি জেনারেশনই ছিল, নাকি আমাদের জেনারেশনের ভিতরেই এই যে খুব অল্পতে পাওয়া যে প্রবণতাটা এটা বেশি? দেখেন, সব জেনারেশনেই মানে কিছু না কিছু এই ধরনের জিনিস ছিল।
যেখানে মানুষ প্রতারিত হয়েছে, যেখানে খুব অল্প সময়ে অনেক উপরে পৌঁছে যাওয়ার লোভনীয় অফার ছিল। কিন্তু কথা হচ্ছে যে আমি কোনটাতে ঝাঁপ দেবো এবং এই লোভনীয় অফার থেকে কিন্তু কিছু মানুষ আবার বেনিফিট নিয়ে বেরও হয়ে যায়। কিন্তু দে আর এক্সেপশনস, মানে তাদেরকে আমি বলতে পারবো না যে তাদেরকে ফলো করলেই আমি তাদের মতো হয়ে যেতে পারবো। হ্যাঁ, তো এখন যে কোনো কিছু অ্যাসেস করার ক্ষমতাটা খুব জরুরি। এটা একদম মানে ছোটবেলা থেকেই একটা মানুষের মধ্যে থাকে যে কোনো সিচুয়েশনকে। এখন আমি প্রথমেই কথাগুলোর শুরুই করেছি যে আমরা এখন অল্পতেই সবকিছু পেতে চাই। আমরা মনে করি যে ইউনিভার্সিটি ড্রপ আউট হলেই বোধহয় আমি মার্ক জুকারবার্গ হয়ে যাব। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে তার পাশাপাশি তার কি স্কিল সেট ছিল, সে কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সে আসলে দিনে কয় ঘন্টা কাজ করতো এবং কাজের কোন লেভেল পর্যন্ত ঢুকে সে আসলে কাজটাকে দেখেছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা মানে মাথায় নেই না। তো ফেলিয়ারের মেইন কারণটাই এটা। এই জিনিসটা আসলে আমার জন্য কিনা সেটা বোঝার ক্ষমতা না যদি থাকে, এবং মানে মানুষের কথা শুনে অনেক মানুষ দেখি যে ইনফ্লুয়েন্সড হয়, কিন্তু মানুষের কথা শুনে না আসলে যে বিষয়টাতে আমি কনফিডেন্ট কিনা, আমি কি জিনিসটা ঠিক মতো বুঝেছি কিনা, আমি কি এটাই চাই, এবং এটাকে বের করে নিয়ে আসার জন্য যা যা দরকার সেটা এখন এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল না থাকলেও আমি এটা আসলে নিয়ে আসতে পারবো, সেই জায়গাগুলো কিন্তু একটু অ্যাসেস করার বিষয় আছে। সেগুলো যদি অ্যাসেস না করেই বেশিরভাগ মানুষ এখন আসলে এগুলোর পিছনে ছুটছে এবং দিনের শেষে সর্বশান্ত হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, জীবনের সময় সবচেয়ে দামি। সময় একবার যদি চলে যায় এবং কোনো একটা ভুল পথে আমি অনেক দূর চলে যাই, তখন কিন্তু ওই সময়টা আপনি অনেক কোটি টাকা হয়তো আপনি অন্য যে কোনো ভাবে আয় করতে পারেন, কিন্তু ওই সময়টা কিন্তু আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। সো সময়ের ভ্যালু করাটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি এখনকার সময়ে মানুষের মধ্যে একটু কমেই দেখি। এবং যে কাজটা করছি সেই কাজটা আসলে আমি কতটুকু এনজয় করছি। কাজ এনজয় করলে আপনি কাজের ভিতরে ঢুকবেন। এই প্রসঙ্গে আর একটা জিনিস মনে পড়লো, যেমন এটা হচ্ছে রিসেন্ট ট্রেন্ড যে এই মুহূর্তে স্টার্টআপ বা উদ্যোক্তা হওয়ার একটা প্রবণতা কিন্তু অনেকের ভিতরে থাকে। এটা ভালো, এটা অবশ্যই খারাপ না। এটা করতে গিয়ে অনেকে যেটা করে যে পড়াশোনার মাঝপথে ছেড়ে দেয়, বা হয়তো তার ওই মানে অবস্থাটা নেই যে সে এই পরিমাণ রিস্ক নিবে, ক্যালকুলেটিভ রিস্ক আর কি নিতে চায় না। তো সে হয়তো একটা ড্রাস্টিক ধরনের একটা ড্রাইভ দেয়, এবং পরবর্তীতে হয় কি, হয়তো কোনো কারণ, তার এক্সপিরিয়েন্সের অভাবের কারণে হোক, ফান্ডিংয়ের কারণে হোক, সে হয়তো ওই জায়গাটা ভালো করে না। ভালো না করার কারণে সে কিন্তু আলটিমেটলি দুই দিক থেকেই আসলে ক্ষতিগ্রস্ত হয়। তার একাডেমিক ক্যারিয়ারটা যখন একই রকমভাবে কমপ্লিট হয় না, একই রকমভাবে সে বিজনেসে প্রথমেই যখন হোঁচট খায়, তখন বয়সের কারণ হোক বা যে কোনো কারণ হোক, সে কিন্তু অনেকভাবে ডিমোরালাইজড হয়ে যায়। ম্যাম, আপনি কি মনে করেন যে একটা দেশের জন্য বা একটা ইন্ডাস্ট্রির জন্য বেশি উদ্যোক্তা দরকার নাকি বেশি দক্ষ বাহিনী দরকার, কর্মী বাহিনী দরকার? দক্ষতাটা কর্মী বাহিনীর জন্য যেমন জরুরি, উদ্যোক্তার জন্য তার থেকে আরো অনেক বেশি জরুরি। সো দক্ষতার কোনো হবে না, ওটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। হ্যাঁ, এবং যেটা আমরা দেখছি যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে সেই দক্ষতাটারই কমতি। ওই জায়গাটাকেই ফোকাস করতে হবে যে আমি শুধু একটা সার্টিফিকেট নিয়ে বের হলেই আমার চাকরি হয়ে যাবে, এই এই মানে এই যে একটা জিনিস আমরা নিজের ভিতরে ছোটবেলা থেকে লালন করে আসি, বড় হয়ে তুমি কি হবে, বড় হয়ে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এটা হব, সেটা হব। কিন্তু কথা হচ্ছে যে এই ডাক্তার ইঞ্জিনিয়ার শব্দটা কি শুধু একটা সার্টিফিকেটের ভিতরেই সীমাবদ্ধ? কোনো কোনো ডাক্তারের আমরা দেখি যে রাত 2টো পর্যন্ত নিরোগী দেখেন, আর কোনো ডাক্তারের রোগীই পান না। হ্যাঁ, আমি মানে একদম ডাক্তার, যেহেতু ডাক্তারটা আমাদের সমাজে এমন একটা প্রতিষ্ঠিত মানে পেশা, যে সেটার কথাই বলছি। টিচিংটাকে আমরা কম্প্রোমাইজ পেশা হিসেবে নেই, যে অন্য কোথাও যেতে পারছে না, সে টিচিংয়ে আসছে। সো এইখানে আসলে দক্ষতার কোনো বিকল্প নেই। আর যে স্টার্টআপ কালচারটা শুরু হয়েছে, যেখানে ফান্ড রেইজ করে আসলে এক স্টেপ থেকে আরেক স্টেপে খুব অল্প সময়ে ওনারা পৌঁছে যেতে পারছে। আচ্ছা ম্যাম, আপনার পুরো জীবনের উপরে কার প্রভাব সবচেয়ে বেশি? আমার মায়ের। আচ্ছা, ওকে। তারপর? মায়ের পরে বাবার। আচ্ছা, ওকে। কারণ আমার ছেলেবেলাটা আমি যেহেতু অনেক মানুষের সাথে মেশার সুযোগ আমার হয়েছে,
এবং ক্যান্টনমেন্ট ভিত্তিক জীবন, ওখানে কিন্তু আপনার চাচা চাচি মামা মামির চেয়ে হচ্ছে অন্য পরিবার আপনার কাছের মানুষ। সো মানুষের সাথে মানুষকে ডিফারেন্সিয়েট করা এবং সেই জায়গায় নিজেকে পজিশন করা, এই জায়গা এই আমার লাইফের এই শেপ আপটা হয়েছে তার ওনাদের দুইজনের কনসালটেশনে। ওনাদের গ্রুমিংটা আসলে তাদের মাধ্যমেই হয়েছে। আমার লাইফে কনস্ট্যান্ট এই দুটো অংশ কিন্তু সব জায়গায় ছিল। কিন্তু যেমন টিচাররা এসছে, তারা হয়তো কিছু কিছু জিনিস তাদের কাছ থেকে আমি পেয়েছি, কিন্তু রোল মডেল আপনি যদি বলেন, আমার মা আমার লাইফের রোল মডেল। কারণ উনি আমাকে বিভিন্ন সময়ে আমার লিমিটেশনসগুলো ধরিয়ে দিয়েছেন। সেই লিমিটেশনসগুলো যদি আমার সামনে যত তাড়াতাড়ি, একটা মানুষের সামনে তার লিমিটেশনস যত তাড়াতাড়ি আসবে, সে তত তাড়াতাড়ি সেটাকে ওভারকাম করতে পারবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট দুটো মানুষ হচ্ছে আমার বাবা এবং মা। আপনি কি ম্যাম সমালোচনা নিতে পারেন? সমালোচনা ছাড়া তো আপনি আগাতে পারবেন না। আপনি অ্যাকসেপ্ট করতে পারেন? সবসময় পারি না, তবে বেশিরভাগই এখন অ্যাকসেপ্ট করতে পারি। কারণ হচ্ছে সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে। একটা সময় হয়তো নিতে পারতাম না, কিন্তু এগুলোর মেকানিজম আসলে তৈরি হয়ে যায় এবং নিজের কাছে ওইটাকে এক্সপ্লেন করা, ওইটাকে অ্যানালাইসিস করা টুলগুলো যদি থাকে, তখন আমার মনে হয় অ্যাকসেপ্টেন্সের জায়গাটা বড় হয়। সহ্য ধৈর্য তো সব জায়গায় বলে মানুষের বেশি থাকলে ভালো, কিন্তু আমার কাছে মনে হয় কোনো জায়গায় ঠিক মোমেন্টে রিয়্যাক্ট করতে পারাটাও একটা স্কিল। হ্যাঁ, তো ধৈর্য থাকা খুবই ভালো। এবং সমালোচনা, আপনি যেটা স্পেসিফিক প্রশ্ন করেছেন, সমালোচনা থাকবেই। সেটা ঘরের ভিতরে থাকলে ঘরের ভিতরে, বাইরে আসলে তো আরো বেশি। আর একটা মেয়েকে আমরা একদম পারফেক্ট দেখতে চাই, এটা আমাদের সমাজের একটা সমস্যা। হ্যাঁ, একটা ছেলেকে আমরা এত পারফেক্ট না দেখলেও কিন্তু সেটা নিয়ে কথা হয় না। কিন্তু একটা মেয়ে যদি তার বাচনভঙ্গি কেমন, সে কেমন ড্রেস আপ করে এসেছে, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু অথচ আমার কথা হচ্ছে যে শিক্ষায় দীক্ষায় আমরা যখন সবই সমমানের করছি, তাহলে এই বৈষম্যটা আমরা মেয়েদের ক্ষেত্রে কেন করছি? একটা মেয়ে কেন একটা ক্যাজুয়াল ড্রেসে, যেটা কিনা আমার ছেলে কলিগ অথবা আমার বন্ধু খুব অবলীলায় চলে যাচ্ছে, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু সেইটা আমরা করতে পারছি না। তো সমালোচনা সবসময় থাকবে, সমালোচনাটা নিতে পারাটাও একটা স্কিল, এবং সেই মেকানিজমটা নিজের মধ্যেই তৈরি করতে হবে। ম্যাম, আপনি যে আপনার এই দীর্ঘ কর্মজীবন বা উদ্যোক্তা জীবনের, আমি শিওর যে একাধিকবারই হয়েছে যে আপনি অনেক মানে কঠিনতম সমস্যার ভিতরে ছিলেন, পারিবারিকভাবে বা বিজনেসের দিক থেকে সব কিছুভাবে। হয়তো এমন একটা সময় ছিল যেখানে সব কিছু ব্রেক ইভেন ছিল, যে সব কিছুই খারাপ হচ্ছে। ওই সময়গুলো আমাদের সবাই লাইফে আসে, কম বেশি হয়তো আসে। ওই সময়গুলো আপনি কিভাবে ট্যাকেল দিতেন? আপনার তখন মোটিভেশন কী ছিল? মানে এরকম ক্ষেত্রে তো আমরা খুবই ডিমোটিভেটেড হয়ে যাই, খুবই ডিমোরালাইজড হয়ে যাই, যে আসলে আমাদের বোধহয় কোথাও আর কোনো স্কোপ নাই বেঁচে থাকার বা জেগে থাকার বা ফার্দার কোনো কিছু করার। যেমন আমি তো এই পুরো গল্পের ভিতরে অনেকবারই এসছে যে অনেক ডিফিকাল্ট কিছু সিচুয়েশনের ভিতর থেকে আপনার যেতে হয়েছে। তখন আপনার মোটিভেশন কী ছিল? তখন তো আপনি অনেক ইয়াং ছিলেন, মানে এখনকার সময়ের মতো এত হৃদ্য ছিলেন না যে আপনি অনেক কিছু দেখে ফেলছেন বা অনেক কিছু বুঝে ফেলছেন। না, আমার কাছে জীবন খুব সুন্দর একটা জিনিস। আমি কিন্তু লাইফ এনজয় করতে পছন্দ করি। আচ্ছা, আমি যতদিনই বাঁচবো, আমি মনে করি যে সেই জিনিসটা আমি করব। এখন লাইফ এনজয় করা মানে কি শুধু এখনকার বা আমাদের এখনকার ছেলেমেয়েদের জন্য হয়তো পার্টি করা লাইফ এনজয় করা? হ্যাঁ, কিন্তু আমি আমার কাজের মধ্যে আমি অনেক ধরনের আনন্দ খুঁজে পাই, সেটা একটা। এবং আমার আনন্দ পাওয়ার জিনিসগুলো আসলে আমি নিজেই তৈরি করি। সো লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, আমারও আছে এবং সামনে হয়তো আরও আসবে, আমি জানি। কিন্তু সেই জায়গাটাকে হ্যান্ডেল করার জন্য এই যে আমার তৈরি করা আনন্দগুলো, আমার কিন্তু বাসায় ছাদে বাগান আছে, আমার গাছে ফুল ফোটে, এই যে একটু একটু করে যে এই ফুলটা ফোটে, সেটা দেখতে পারারও কিন্তু একটা আনন্দ আছে। হ্যাঁ, তো ওই যেটা বলছিলাম যে ছোট ছোট হাঁসের বাচ্চাকে এনে যে একটু একটু বড় হতে দেখা, এই জিনিসগুলোকে আমি এনজয় করি আসলে। এই জিনিসগুলোকে আরেকটা জিনিস আমি ভীষণ এনজয় করি, সেটা হচ্ছে প্রবলেম সলভ করা। এটা প্রবলেম সলভ করা, প্রবলেম আছে ঠিক আছে, কিন্তু এটা সলিউশন কি হতে পারে, হ্যাঁ, এবং সেই সলিউশনটা যেটাই হোক না কেন, সেই সলিউশনের পথে হাঁটা। মেবি অনেক সময় এটা একেবারেই আমার ইন্টারেস্টের এগেনস্টে,
কিন্তু সলিউশন তো হতে হবে। তো সেই জন্য সেটাকে মেবি আমি অনেক সময় এটা নিয়ে আমি প্লে করতে গিয়ে আমি দেখা যায় যে আমার ওই যে না পাওয়ার কষ্ট, অথবা আপনি যেটা বললেন যে আমি যে ডাউন ফিল করছি, সেই জায়গাটা থেকে কিন্তু নিজেকে অনেকটা আমি সরিয়ে ফেলতে পারি। আমি যখনই দেখি যে কোনো প্রবলেমের সলিউশনে কিন্তু আপনার কিছু ক্রিয়েটিভিটি ইউজ করতে হয়। এগেইন আমাকে ক্রিয়েটিভিটি সবসময় অ্যাট্রাক্ট করে, সেটা প্রবলেম সলভিংই হোক, অথবা আপনার কোনো সফটওয়্যারের ডিজাইনের জায়গাটাতে নিজের ইনপুট দেয়াই হোক, সেই জায়গাটা নিয়ে যখন আমি ওইটার ভিতরে যখন আমি ঢুকে যাই, তখন আসলে আমার আর আশেপাশের কোনো কিছু আমাকে খুব বেশি এফেক্ট করে না। তো মেবি এইটা একটা সলভিং মানে সলভিং প্রসেস আমার জন্য। তবে লাইফে এমন এমন সমস্যা কিন্তু আছে যেগুলোর আসলে কোনো সলিউশন হবে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার জীবনে আছে, কিছু কিছু সমস্যা যেটা কখনোই সলভ হবে না। সেই জায়গায় অ্যাকসেপ্টেন্স তৈরি করা, এবং অ্যাকসেপ্টেন্স তৈরি করতে গেলে সেইটার ভিতরে ভালো কি আছে সেটাকে খুঁজে বের করা, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ তার সাথে যখন আমাকে থাকতেই হবে, সেই প্রবলেমটাকে আমি সলভ করতেই পারবো না, এবং এটা আমার লাইফেরই প্রবলেম। তো সেই জায়গাটাকে ওকে অ্যাকসেপ্ট করা ছাড়া, ওকে ফেলে দিয়ে ওর সম্পর্কে মিথ্যা কথা বলে যে না ও আমার অংশ না, এটা না, এই জায়গায় গিয়ে আসলে এই যুদ্ধটা বোধহয় শেষ হবে না। এইটা আমার পেইনটাকে বাড়িয়েই দিবে। বরং ওইটাকে যদি আমি অ্যাকসেপ্ট করে নিই, তখন কিন্তু পুরো পৃথিবী একসময় এটা অ্যাকসেপ্ট করতে বাধ্য। এটা আমি বিশ্বাস করি। সো আমি আমার যেই অংশ আসলে ফেলে দিতে পারবো না, যেই প্রবলেম আমার লাইফ লং ক্যারি করতে হবে, ইভেন আমি মরে যাওয়ার পরেও ওই প্রবলেমটাকে আমার প্রবলেম হিসেবেই আইডেন্টিফাই করবে মানুষ, সেটাকে আমি অ্যাকসেপ্ট করে সেটাকে কত সুন্দর করে সেটা নিয়ে থাকা যায়, সেই রাস্তাটা আমি খুঁজি। সবসময় যে পাই তা না, কিন্তু খুঁজি। ওকে, দারুণ। ম্যাম, আপনার পুরো লাইফে আদিত হচ্ছে একটা মোড়, একটা বাঁক, তার আগে এবং তার পরে ডিফারেন্ট লাইফ বা ডিফারেন্ট ফিলোসফি, এবং আপনি অনেক কিছুর ব্যাপারে স্ট্রাগল করছেন, সোসাইটির এগেনস্টে, ফ্যামিলির হয়তো বা কিছু ব্যাপার বা সব কিছু মিলে আপনি অনেক কিছু করলেন। তারপরে লাইফটা কিন্তু আপনার অনেক বেশি বর্ণাঢ্যময়, অনেক কিছু করলেন। এখন তো অনেকটা সময় পার হয়ে এসছে, আদিত বড় হয়ে গেছে, এবং আপনি এখন পিছনে ফিরে দেখেন মাঝে মাঝে, তখন কি মনে হয় যে আপনি কি ওই সময় সিদ্ধান্তগুলো ঠিক ছিল, নাকি হয়তো একটু অন্যভাবে নিলে ভালো হইতো? মানে আপনার নিজের ব্যাপারে এই জায়গায় কোনো জাজমেন্ট আছে? আচ্ছা, মানুষের সব সিদ্ধান্ত সঠিক হয় না, এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে পারাটাও কিন্তু একটা বড় গুণ আমি বলবো। তো আমি যখন এখন পিছনের দিকে ফিরে তাকাই, এবং যে প্রশ্নটা প্রতিদিন আমার সামনে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে যে কারণ এখন অনেক বাচ্চা আদিতের মতো সমস্যা নিয়ে জন্মাচ্ছে ঘরে ঘরে। ওই সময় হয়তো শুধু আমার বাচ্চাই জন্মেছে, আমি চারপাশে কারো কাছে যে জানতে পারি নাই যে অটিজম সমস্যা আসলে কি হয়, এরকম বাচ্চারা দেখতে কেমন হয়। তো সেই জায়গা থেকে এখন ঘরে ঘরে হচ্ছে, তার জন্য এই প্রশ্নটা বারবার করে আমার সামনে এসে দাঁড়ায়। যেই মায়েরই খুবই উচ্চশিক্ষিত, খুব ভালো কাজ করছে, হঠাৎ করে এরকম একটা বাচ্চার মা সে হয়, তখন দেখা যায় যে এখনও সেই সোশ্যাল প্রেশারটা আছে যে তোমাকে তোমার বাচ্চাকে ফোকাস করতে হবে, তোমার বাচ্চার জন্য তোমার সারা পৃথিবী বন্ধ করে দিতে হবে, ওকে কোয়ালিটি টাইম দিতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, একটা মায়ের যদি একটা নিজস্ব ওয়ার্ল্ড না থাকে, যেই ওয়ার্ল্ডে সে খুব হ্যাপি, তাহলে সে ওই বাচ্চাটাকে কি আসলে কোয়ালিটি টাইম দিতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন। সেই প্রশ্নটা আমি আমার নিজের জীবনেও করেছি, যখন আমি এই প্রবলেম ফেস করেছি। এবং ঘরে ঢুকে যাওয়াটা এবং শুধুই বাচ্চাকে নিয়ে চিন্তা করাটা একটা অবশ্যই অপশন ছিল আমার জন্য, এমন কোনো কঠিন অপশন ছিল না। আমি ঘরে বসে থাকলে আমার আসলে খাওয়া পড়া কোথা থেকে আসবে, সেই চিন্তাটাও হয়তো আমাকে করতে হতো না, যেহেতু আমি ওরকম একটা পারিবারিক পরিমণ্ডল থেকে এসেছি। কিন্তু আমার কাছে সবসময় আমার কাজটা, আমি বারবার করে আমার কথার বিভিন্ন ইয়েতে বলেছি যে আমি কাজ করতে পছন্দ করি, এবং আমার সেই অ্যাক্টিভ লাইফটাকে আমি বিসর্জন দিতে চাই নাই। কিন্তু এখন পিছনে ফিরে তাকালে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুব স্বার্থপরের মতো আমি আমার অ্যাক্টিভ লাইফটাকে বিসর্জন দিতে চাইনি, কিন্তু বাচ্চাটার কি ভালো হলো কি খারাপ হলো। আমি ইউআই সিস্টেমস যখন করি, তখন আদিতের বয়স হচ্ছে 4 বছর, এবং সেই জায়গা থেকে এই কোম্পানিটা করার সুবাদে আদিত আমার কোম্পানিতে যারা কাজ করেছে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পেয়েছে, কারণ ও আমার সাথে অফিসে আসতো। আমি ওকে কখনো লুকাইনি কারো কাছ থেকে, এবং ওর সমস্যাটা কিন্তু আমার সঙ্গেই ছিল, কারণ আমার অ্যাকসেপ্টেন্স ছিল যে ও আমার ছেলে, আমি ওকে কোথায় ফেলে দিব। তো সেই জায়গা থেকে ও প্রচুর মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পেয়েছে, এবং সেই ইন্টারাকশনে তার কমিউনিকেশন স্কিল অনেক বেড়েছে। সে এইরকম একটা টেকনোলজি কোম্পানির ভিতরে যেহেতু আসতো, সে তার
কে আমার আসলে ওইভাবে হাতে ধরে শেখাতে হয় নাই, কিন্তু কম্পিউটার খুলে দিয়ে একটা কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়াটা একটা বাচ্চার জন্য একটা অপরচুনিটি ওই সময়। এখন থেকে 27 বছর আগে একটা অটিজম ডায়াগনোসিস হয়েছে এরকম বাচ্চাকে কিন্তু আপনি কম্পিউটার কিনে কম্পিউটারের সামনে বসিয়ে দিবেন না। ইভেন এখনকার ইয়েতেও যে সবচেয়ে মোবাইল ফোনটা তুলে রাখতে হবে, ও নষ্ট করে ফেলবে। সো সেই জায়গা কিন্তু আমি কখনো করিনি। আমি কিন্তু ওকে একটা কম্পিউটারে, অফিসে আসলে সে কম্পিউটারে বসতো। সো কম্পিউটারও কীভাবে শিখেছে আমি জানি না, কিন্তু ওর ডিজাইন শেখা, ওর যেখানে যেখানে একটু একটু অ্যাসিস্ট করা দরকার আছে, যেহেতু এরা বন্ধুর মতো যারা আমার এখানে কাজ করতো। কোম্পানির সাইজ বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল, কোম্পানিতে আপস অ্যান্ড ডাউনস ছিল, কিন্তু ও কিন্তু এই মানুষগুলোর মধ্যেই বড় হয়েছে। সো এবং যেহেতু তারপরে আমার আসলে সংগঠনের সাথে কাজ করা, বিভিন্ন অ্যাসোসিয়েশনে কাজ করার সুযোগ, ওকে প্রচুর মানুষ চেনে। ওকে যদি আমি ঘরের ভিতরে আটকে রাখতাম, আমার মনে হয় না এত মানুষ ওকে চিনত। ও এত ইন্টারঅ্যাক্ট করতে পারতো। হ্যাঁ, এবং ওর এত ইন্টারাকশনের বা ওর এত স্কিল ডেভেলপমেন্টের সুযোগ হতো না। সো আজকে যখন আমি পেছনের দিকে তাকাই, আমার কাছে মনে হয় এই যে ইউআই সিস্টেমস তৈরির যে যুদ্ধটা, এই যুদ্ধটা শুধু আমি আমার জন্য করিনি, আমি আসলে আমার এবং আদিত দুইজনের জন্য করেছি। আদিতের একটা বোনও আছে, এবং আমার মেয়ে যখন আসলে আমাকে দেখে এখন, ও অনেক ধরনের প্রশ্ন করে যে ও কিন্তু ওর জায়গা থেকে প্রশ্নগুলো করে যে কেন আদিতকে তো আসলে অন্য কাউকে দিয়ে দিলেও হতো, বা কেন আমরা কেন আমাদের লাইফটাকে ডিফিকাল্ট করলাম। এগুলো ছোটবেলায় সেই প্রশ্নগুলো, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু উত্তর দিতে আমাকে শিখতে হয়েছে। হ্যাঁ, তো কিন্তু আমার কাছে মনে হয়েছে ইউআই সিস্টেমস তৈরিটা আদিতের জন্য বেনিফিশিয়ারি, কারণ ও অনেকভাবে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পেয়েছে, প্লাস ওকে প্রচুর মানুষ চেনে। ওর যে এই যে সোশ্যাল একটা নিরাপত্তা বলয়, যে অ্যাটলিস্ট চেনে, তো তার সম্পর্কে মানুষ জানে। হ্যাঁ, তো সে যেটা কিনা আমি যদি ঘরের মধ্যে থাকতাম, সেটা খুবই একটু ছোট পরিসরে হতো। এটা একটা। আরেকটা হচ্ছে আমার মেয়ের জন্য, ওর জীবনেও অনেক ধরনের, একটা মানুষ মাত্রই তার জীবনে সমস্যা আসবে। সো সে কিভাবে ডিল করবে, বা ওর মা কিভাবে ডিল করেছে, ছোট বয়সে যেগুলো ওর জন্য প্রশ্ন ছিল, সময়ের সাথে 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 কিন্তু ওই প্রশ্নের উত্তরগুলো খুঁজেছে বা বিভিন্ন সময় জিজ্ঞেস করছে। তো আমার কাছে মনে হয় যে সেটাও ওর জন্য একটা লার্নিং কার্ভ, যেটা ওকে ওর বয়সী আর 10টা মেয়ের চেয়ে ম্যাচিওর করেছে। এটা ওর কথাবার্তা শুনলে অনেকে বলে। তো আমার কাছে মনে হয় যে ওর মায়ের লাইফে যে ডিফিকাল্ট সিচুয়েশনগুলোকে ডিল করতে দেখেছে, যেটা আর 10টা মেয়ের পক্ষে দেখা সম্ভব হয়নি। মেবি সৃষ্টিকর্তা এইভাবে করে ওর জন্য অপরচুনিটি তৈরি করেছে, আমরা সেটা জানি না, কিন্তু জিনিসটাকে এভাবে করে নিয়ে আসাটা একদিনের চিন্তা না, বিভিন্ন স্টেপ তো আমি আটকেছি, চিন্তা করে করে এই পর্যন্ত আসা। আমি মনে করি যে এই জায়গা থেকে আজকে নতুন যে মা একটা এই ধরনের সমস্যা নিয়ে ডিল করছে, শিক্ষা দীক্ষায় যার কোনো দিক থেকে কমতি নেই, তার হয়তো তার পরিবারের কাছে যখন সে লজিক্যালি নিজের প্রফেশনের জায়গাটা তুলে ধরবে, সে কিন্তু এগুলোকে এক্সাম্পল হিসেবে অবশ্যই আনতে পারে। একদমই মানে খুবই দারুণ একটা ব্যাপার জানলাম আর কি। ম্যাম, আপনার কাছে জীবনের মানে কি, মানে একটু ফিলোসফিক্যাল প্রশ্ন যদিও, বাট মানে আমাদের সবাই তো একটা জীবন দর্শন আছে, মানে আমরা সবাই একটা দর্শনে বিশ্বাস করি। এই স্টেজে এসে কি মনে হচ্ছে যে লাইফ কি, জীবনটা কি? জীবনটা হচ্ছে আপনি মানুষকে কতটা, মানুষের মধ্যে কতটা আনন্দ, আপনি যার যেই জিনিসটা নাই তাকে সেটা যখন আপনি দিবেন, তার মুখে যে প্রশান্তি, সেটা দেখতে পারাটা হচ্ছে গিয়ে জীবনের প্রাপ্তি। এবং এই বয়সে সে আসলে এর বেশি কিছু আমার অন্তত পক্ষে চাওয়া নাই। আমার আগেও ছিল না, আমি কিন্তু আপনাকে শুরুতেই বলেছি আমি অনেক টাকার মালিক হব, আমি অনেক টাকা, কখনো বেশি টাকা ছিল না যে আমি যেই জায়গা থেকে শুরু করেছি, যেহেতু আমার বাবা সরকারি চাকরি করতেন। কিন্তু টাকা বা বিশাল গাড়িতে চড়বো, অনেক বড় বাড়িতে থাকবো, এই দর্শনে আমি কখনোই বিশ্বাস করিনি। মানে আমার ওই রিকোয়ারমেন্ট আমার লাইফে ছিল না। সময়ের সাথে যা এসেছে সেটা আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে যে মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে, ইভেন এখনও এই যে বললাম যে আমার ব্যস্ত সময়ের মধ্যেও যখন নতুন একটা বাচ্চার ডায়াগনোস হওয়া বাচ্চার মা বাবা আমার কাছে সময় চাই, আমি তাকে সময় দিই। আমার গল্পটা শুনে এখান থেকে উনি লার্নিং নিয়ে যখন আবার 2 মাস পর আমাকে ফোন করে বলে এই কাজগুলো করে কিন্তু ওর অনেক ভালো হয়েছে,
মেবি ওটাই প্রাপ্তি, এখানে আসলে নতুন করে প্রাপ্তির কিছু নাই। অথবা আমার মানে আমাদের স্ট্রিট কিডসদের জন্য একটা সংগঠনের সাথে আমি যুক্ত। সো তাদেরকে নতুন জুতো কিনে দিলে ওরা স্কেটিং শেখে। আমি যে ফাউন্ডেশনের সাথে যুক্ত, ওখানে এই রাস্তায় যে পথ মানে আমাদের যে পথ শিশুগুলো আছে তারা স্কেটিং শেখে, কারণ ওটা একটা ইন্টারন্যাশনাল একটা ইয়ে আছে যেখানে তারা ঢাকায় এটা গাজীপুরে। জামদানি কথা যেহেতু আসলো, আপনি জামদানি যেটা বলেন একদম কাস্টম করে আপনার পরিচিত বা নিজস্ব তাঁতি আছে ওইভাবে করে বানায়, আপনার কখনো মনে হয়নি যে আপনি জামদানি বিজনেস করেন? না, এটা তো আমার প্যাশন। আইটিও তো আপনার প্যাশন? আইটি আমার প্যাশন না, ক্রিয়েটিভিটি আমার প্যাশন। আচ্ছা, আইটি আমার ব্যবসা। আইটি আপনার ব্যবসা। হ্যাঁ, তো জামদানির ব্যবসার কথা আমার কখনো বিভিন্ন সময় কিন্তু মানে প্রপোজাল সবসময় আমি সবসময় পারবো, হ্যাঁ সবসময় আমি পাই, কিন্তু আসলে এইটা দিয়ে টাকা আয় করার চেয়েও আমার দরকার ছিল যে এটা করে তো অনেকেই তার জীবিকা নির্বাহ করছে, কিন্তু এইটাকে বিভিন্ন জায়গায় প্রমোট করার জায়গাটাতে থাকাটাই আমার ইয়ে ছিল, লক্ষ্য ছিল যে এটা আরো অনেক মানুষের হাত পর্যন্ত পৌঁছে দেওয়া, বা আমি পড়ছি বলে আরো 10 জন যেন এটা পড়ে। এবং জামদানির কিন্তু একটা মানে ভীষণ ভালো দিক আছে, আপনি একটা জামদানি শাড়ি পরে যদি খুব বড় ধরনের কোনো অনুষ্ঠানে যান, সেখানেও আপনাকে খুব আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। একটা তো হচ্ছে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়, কিন্তু যে জিনিসটা কখনোই বলা হয় না সেটা হচ্ছে ওই বড় অনুষ্ঠানে কিন্তু আপনাকে মনে হবে না যে আপনি একটু সুতির শাড়ি পরে চলে এসেছেন, সাধারণভাবে এসেছেন। আবার খুব ছোট একটা অনুষ্ঠানেও যদি আপনি খুবই ঝকমারি একটা জামদানি পরে যান, সেখানেও আপনাকে কিন্তু দেখে মনে হবে না যে আপনি বিশাল ঝকমকে একটা ইয়ে করে একটা ঘরোয়া অনুষ্ঠানে এসেছেন। জামদানির এরকম মানে বিষয়টা এরকমই যে এটা যখন সব জায়গায় ফিটিং করে, এবং অনেক ধরনের জামদানি এখন মানুষ পরে, অনেকভাবে পরে। তো কিন্তু সেই জামদানির ভেতরে যে এই যে বিষয়টা যে এটাকে যে কোনো জায়গায় যে কোনোভাবে পজিশন করা যায়, এই জিনিসটা আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে। আপনি দেশের বাইরের প্রোগ্রামগুলোতে কি জামদানি প্রেফার করেন? সবসময় আমি দেশের বাইরের প্রোগ্রামে জামদানি। দারুণ, মানে একই সাথে আপনি কান্ট্রি রিপ্রেজেন্টও করে ফেলেন তখন। হ্যাঁ, কারণ এই জিনিসটা আসলে আমরা ইন্ডিয়ায় দেখি, ইন্ডিয়ান শাড়িগুলো যেভাবে আমরা চিনি, নাম ধরে ধরে চিনি, আমাদের জামদানি শাড়িকে কিন্তু এখন অনেকে চেনে, কিন্তু সেই সময় ওইভাবে করে আমাদের তাঁতিদেরকে রেকগনাইজ করা বা তাদের স্কিল সেটকে রেকগনাইজ করা। দেখেন এখন যদি আমরা এই পরিমাণ জামদানি না পড়তে শিখতাম এই সময় এসে, তাহলে এই তাঁতগুলো কিন্তু বন্ধ হয়ে যেত। এবং ওরা যে বংশ পরম্পর যে স্কিল সেটটাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে দিয়ে যাচ্ছে, এরপর প্রজন্ম হয়তো বা এই কাজটা করতে আর উৎসাহিত হবে না, কারণ যথেষ্ট পরিমাণ বিক্রি না হলে যথেষ্ট পরিমাণ আয় হবে না। তো সেই জিনিসগুলো কিন্তু মানে মাথায় রেখে আমি অনেক সময় জামদানি শাড়ি কিনি। আমি যদি কোভিডকালীন সময়ের কথা বলি, সেই সময় আসলে এই তাঁতিরা যাদের কাছ থেকে আমি বছরের পর বছর কাপড় কিনেছি, ওনাদের বিক্রি একেবারেই বন্ধ হয়ে গেছিল। কিন্তু সেই সময় আমি আমার সামর্থ্যের মধ্যে থেকেও কিন্তু তাদের পাশে থাকার চেষ্টা করেছি। অনেক সময় সেই সময় আসলে শাড়ি পরে কোথায় যাব, কিন্তু তারপরে আমাকে কিন্তু শাড়ি নিতে হয়েছে। সো এই জায়গাটা কমপ্লিটলি আমার প্যাশনের জায়গা। এখানে এটা দিয়ে একটা ভালো লাগার জায়গা, এটা দিয়ে ব্যবসা করার কথা আমি এখন পর্যন্ত কখনো ভাবিনি। কিন্তু আপনার কাছে সবসময় এরকম প্রপোজাল অনেক আসার কথা, সবসময় আসে। ম্যাম, আপনার সাথে আরো অনেকগুলো ব্যাপার, আপনার কথা যখন আমরা ভাবি অনেক কিছু, একটা তো জামদানি বললাম, আর হচ্ছে পেট, মানে আপনার কতগুলো আছে এখন? মানে বিড়াল আসলে আমি একদম ছোটবেলা থেকে পালি, আমার মাও বিড়াল পালতেন। আচ্ছা, আমার মা যখন জর্ডানে ছিল, আমার বাবা জর্ডানের রানীর ডাক্তার ছিলেন, তো সেই সময় আমাদের জন্ম হয়নি, তো সেই সময় থেকে আমাদের বাড়িতে বিড়াল আছে। এবং সেই বিড়ালটা যতদিন আমি না হয়েছি, বিড়ালটা কিন্তু আমার বাবা মায়ের সাথেই থাকতো। পরে আমি হওয়ার পরে যখন বাংলাদেশে চলে আসি, ওই বিড়ালটা তখন আরেকটা ফ্যামিলির কাছে চলে যায়। সো এমন না যে বিড়ালটাকে রাস্তায় ফেলে দিয়ে আমার বাবা মা চলে এসেছিল, ব্যাপারটা সেরকম ছিল না। তো এরপরে বাংলাদেশে আমাদের প্রচুর বিড়াল ছিল। আমার ছোটবেলা, আমার লেখাপড়ার সময়, মানে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমি মনে করতে পারি না যে আমরা কখনো পেট ছাড়া ছিলাম। পেটের বাইরেও আসলে আমরা দেখেছি আমাদের পারিবারিকভাবে যে গরু, তারপরে পালার একটা ইয়ে ছিল, মুরগি, আমি হাঁসের কথা আগেই বলেছি। সো এগুলো হয়তো পারিবারিকভাবে বড় করে করা হতো, কিন্তু আমরা কিন্তু ওখানে যেতাম এবং সময় কাটাতাম। অনেক মানুষ যেমন ধরেন
বড় পার্কে বাচ্চাদেরকে নিয়ে যেতে পছন্দ করে। আমাদের বাবা মারা কিন্তু ওইসব জায়গায়, যেহেতু আমরা পছন্দও করতাম পশু পাখির সাথে থাকাটা, আমরা পছন্দ করতাম, সো আমরা কিন্তু ওইসব জায়গায় ওখানে থাকতাম। গরুর বাছুর হয়েছে, সো সেই বাছুরটাকে আসলে কীভাবে টেক কেয়ার করা হচ্ছে, বা আমরা অনেক সময় আমরা নিজেরা টেক কেয়ার করতাম। ওইখান থেকে আমাদের অনেক কিছু শেখা। আর এই যে অ্যাটাচমেন্টটা, পশু পাখির সাথে অ্যাটাচমেন্ট, এটা একেবারে আমার জীবনে সবসময়ই ছিল। আমার বাড়িতে এখন 5টা বিড়াল আর 2টা কুকুর আছে, বড় বড় 2টা কুকুর, অ্যালসেশিয়ান। অনেক অনেক মানুষ দেখলে আতঙ্কে ওই রাস্তা দিয়ে যায় না, কিন্তু আমাদের কুকুরগুলো 2টা আসলে বিড়ালদের সাথে থাকে, যেহেতু ওরা বিড়ালদের মতো হয়ে গেছে, এবং একদম ছোট বয়সে এই কুকুরগুলো এসছে, যখন 1 মাস বয়স ওদের, বিড়ালদের থেকেও ছোট। তো সেই সময় থেকে ওদেরকে লালন পালন করে বড় করা যে বিষয়টা, এটা অনেকে মানুষ দিয়ে করে, বাট আমরা নিজের হাতেই করি। সো দে আর লাইক আওয়ার কিডস। এবং সেই রকম প্রায়োরিটি আমার বাসায় পেটসদের জন্য। কোনো কাজের লোক আমরা যখন রিক্রুট করি, তাদের কাছ থেকে আমরা জেনে নিই যে তোমরা এটা পছন্দ করো কিনা। যদি পছন্দ না করো, তাহলে আসলে জোর করে তো এই ভালোবাসা তৈরি করা যাবে না। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যায় যারা আগেও কখনো হাত দিয়ে পেট ধরেনি, সেই মানুষগুলো কিন্তু যখন আমাদের বাসায় থাকে, তারা এদের সাথে অ্যাটাচ হয়ে যায়। এবং অনেকে আমাকে যাওয়ার সময় বলে হচ্ছে, আপনার বিড়াল তো আমি নিয়ে যেতে পারছি না, কিন্তু আমি বাড়ি গিয়ে একটা বিড়াল পালবো। তো এই অ্যাটাচমেন্টটা আমাদের ফ্যামিলিতে আছে। ম্যাম, একটু জানতে চাচ্ছি যে মুক্ত ডানা সম্পর্কে একটু বলেন। এটা সম্পর্কে আমরা খুবই কম জানি, মানে ইভেন আমিও খুবই কম জানি যে মুক্ত ডানার প্রয়াসটা কিভাবে শুরু হলো, এবং এইটা আসলে কি করতে যাচ্ছে, বা এটা নিয়ে আপনার এমনি কোনো একটা চিন্তা তো আছে, কোনো একটা ভাবনা তো আছে, সেটা কি? আচ্ছা, মুক্তডানা আমার যেহেতু একটা ফাউন্ডেশন, মুক্তডানা ট্রাস্ট, হ্যাঁ, ট্রাস্ট হিসেবে রেজিস্ট্রেশন করা হয়েছে 2019-এ। জি। আমি আসলে যখন আমার ছেলে ডায়াগনোসিস হয় যে অটিস্টিক, এরপরে থেকে বাংলাদেশে যত অর্গানাইজেশন, বড় বড় অর্গানাইজেশন আছে, সব কিছুর সাথে কিন্তু আমি ছিলাম, এবং একদম কি রোলেই ছিলাম। তো ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোর কাছে প্রত্যাশা দিনের শেষে একটাই ছিল। একটা তো হচ্ছে বাচ্চারা যখন ছোট থাকে তাদেরকে ট্রেনিং করা, তাদের যে বিভিন্ন সমস্যাগুলোকে ডিল করতে শেখা, এবং এই কাজগুলো কারা করবে সেই হিউম্যান রিসোর্সও কিন্তু আমাদের দেশে ছিল না। এখন থেকে 27 বছর আগের কথা বলছি। একটা লোক বুঝতো না অটিজম কি জিনিস। তো সেই জায়গা থেকে গত 27 বছরে অনেকখানি আমরা এগিয়েছি। প্রচুর বাচ্চা এখন ডায়াগনোসিস হচ্ছে, কিন্তু দিনের শেষে একটা চিন্তা, সেটা হচ্ছে যে আমি যখন থাকবো না, তখন আসলে আমার ছেলে কোথায় থাকবে, তাকে কে রাখবে? সেই প্রতিষ্ঠানটা কিন্তু এখনো গড়ে ওঠে নাই। অনেকেই চেষ্টা করছেন, অনেক ধরনের প্রতিষ্ঠান এখানে হয়েছে, এবং যেটা বলছিলাম যে সব বড় প্রতিষ্ঠানে কোনো না কোনোভাবে আমি যুক্ত ছিলাম। তো সেই সমস্ত এক্সপিরিয়েন্স থেকে, এবং আমার নিজের প্রয়োজন, কারণ এখন আমার কাছে মনে হচ্ছে আমি যদি আজকেও এইটার কাজ শুরু না করি, যে আমার অবর্তমানে আমার ছেলে কোথায় থাকবে, তাহলে আসলে আমার হাতে যথেষ্ট সময় নেই। তার জন্যই 2019 সালে আমরা একেবারেই ব্যক্তিগত কিছু অভিভাবকের উদ্যোগে এই মুক্তডানা ট্রাস্ট আমরা তৈরি করি। এখানে 16টা বাচ্চার জন্য হোম তৈরি হবে। ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলি, এখন এটা একটা অ্যাডাল্ট অ্যাক্টিভিটি সেন্টার। বেশিরভাগ অর্গানাইজেশনই শুধু বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, ওই বাচ্চাদের সাথে কিছু অ্যাডাল্ট থাকে, এরকম ভাবে আছে। কিন্তু আমাদের এখানে কোনো বাচ্চা নেই। আমাদের এখানে সবচেয়ে ছোট যে, তার বয়স হচ্ছে 14 বছর। 14 বছরের নেয়ার কারণ হচ্ছে তাকে কিন্তু প্রিপেয়ার করতে হয় এই অ্যাডাল্টদের সাথে থাকার জন্য। সো সেই ট্রেনিংগুলো তার আছে কিনা, তার টয়লেট ট্রেনিং আছে কিনা, সে তার নিজের ঘরের ভিতরে, প্রত্যেকের এখানে আলাদা রুম আছে, ওয়াশরুম আছে, যে এই যে লাইফ স্কিলগুলো ওদেরকে প্রতিদিন লাঞ্চের পরে নিজের রুমে ঘর গুছানো, টয়লেট ক্লিন করা, বা নিজের চুলটা সুন্দর করে আঁচড়ানো, যার যার সক্ষমতা অনুযায়ী এই কাজগুলো ওদেরকে শেখানো হয়। এবং আলটিমেটলি আমরা আসলে একটা হোমের জন্য জমি নিয়েছি। সেই জমিতে এই 16টা বাচ্চার থাকার জায়গা হবে। সেই বিল্ডিংয়ের কাজটাও আসলে আর্কিটেক্টের সাথে বসে, এটা একটা স্পেশালাইজড ডিজাইন যেহেতু হবে, সেহেতু আমাদের নলেজ এবং আর্কিটেক্টের নলেজ দুটোকে কম্বাইন করে জিনিসটা ডিজাইন করা হয়েছে, এবং খুব শীঘ্রই এটার কনস্ট্রাকশনের কাজটা শুরু হবে। তো সেখানে আমরা এমন একটা ম্যানেজমেন্ট তৈরি করতে চাচ্ছি, যেই ম্যানেজমেন্টটা বাবা মার অবর্তমানে, অথবা তারা যখন আসলে আর এই বাচ্চাদেরকে মানে তাদের সন্তানদেরকে টেক কেয়ার করতে পারবে না, পারার মতো শারীরিক সক্ষমতা থাকবে না, সেই সময় ওখানে ওরা থাকবে।
এবং ওদের একটা কোয়ালিটি লাইফ। অন্য অর্গানাইজেশনের সাথে কি ডিফারেন্স যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটা যেহেতু আমরা প্রাইভেটলি তৈরি করেছি, আমার আরেকটা বাচ্চাকে যখন আমি বিদেশে রেখে পড়ানোর কথা ভাবি, তার পিছনে কিন্তু অনেকগুলো টাকা আমরা খরচ করি। সেই মনস্তাত্ত্বিক দিকটাকে মাথায় রেখে আমার এই বাচ্চাটাকেও তো আমি রাস্তায় রেখে চলে যেতে পারি না, অথবা কখনো সরকার করবে সেই আশায় আসলে যা হবে হবে এরকম অবস্থায় না রেখে আমরা এই 16টা প্যারেন্ট আমরা ভেবেছি যে ওর জন্য আমরা যে টাকাটা রেখে যেতে চাই সেটারও একটা অর্থনৈতিক ম্যানেজমেন্ট কি হবে, সেইখান থেকে কিভাবে করে এদের মাসিক খরচটা আসবে, এইটাও কিন্তু একটা খুব ক্রিয়েটিভ থিং। হ্যাঁ, যে কারণ এটা নাই আমাদেরকে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে, বিদেশে আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। সো ওই জায়গাগুলো, ওই ডকুমেন্টেশনগুলো, যে আমি আমার সারা জীবনের আয় করা টাকার যেই অংশটা আদিতের জন্য রেখেছিলাম, আদিত আমার ছেলের নাম, রেখেছিলাম, সেটা যখন একটা ম্যানেজমেন্টের হাতে তুলে দিব, সেটা একটা সিকিউর ম্যানেজমেন্ট হতে হবে এবং অবশ্যই আমাকে কনফার্ম করতে পারতে হবে যে এখান থেকে মাসের শুরুতে বা শেষে ওই পরিমাণ টাকা মুক্তডানা ট্রাস্টের কাছে যায়, যেন তারা ওকে দেখভাল করতে পারে, টেক কেয়ার করতে পারে। তো জিনিসটা আসলে একেবারেই নতুন, আমি বলতে পারবো না যে ওটার মতো বা এটার মতো করে করছি, কিন্তু আমরা নতুন একটা হোম যেখানে 16টা বাচ্চা দিনের শেষে থাকবে এবং তাদের আত্মীয় স্বজনরা মাঝে মাঝে হয়তো দেখে যাবে, তাদের কাজিনরা হয়তো কখনো না কখনো কফি খেতে নিয়ে যাবে তাদেরকে, কিন্তু ওরা ওখানেই থাকবে, কিন্তু ওদের একটা কোয়ালিটি লাইফ থাকবে, টার্গেটটা হচ্ছে সেটা। এবং এটা একটা অনেক বড় টার্গেট আমাদের মতো বাবা আমাদের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যেটা আমাদেরকে করে যেতেই হবে। দারুণ দারুণ, মানে খুব একটা মানে অদ্ভুত একটা প্রশ্ন তৈরি হলো, সেটা হচ্ছে যে মানে আমার কাছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা একটা মিথের মতো লাগে, মানে আমি কখনো পাই না এটা করতে। লিটারেলি আমি যখন কাজে ঢুকি আমার দেখা যাবে কাজই করা হয়, আমার বন্ধু বান্ধব বা অন্য ফ্যামিলির যে ব্যাপার সেগুলোতে আমি একদমই ডিটাচড হয়ে যাই। মানে আমি এতক্ষণ যে আপনার সাথে কথা বললাম, আমরা আপনার কর্মজীবন নিয়ে কথা বললাম, আমি আপনার সোশ্যাল ওয়ার্ক নিয়ে কথা বললাম, আপনার ট্রেডের ব্যাপারে বেসিস নিয়ে কথা বললাম, এবং এর ভিতরে আপনি একাধিক বিজনেসের সাথে জড়িত, আদিতের কথা শুনলাম আমরা, তারপরে হচ্ছে মুক্তডানার কথা শুনলাম, পেটের কথা শুনলাম, কিভাবে ব্যালেন্স করেন, এই ব্যালেন্সের মেইন ইকুয়েশনটা কোথায়? না আমার কখনোই হয় না আমি আপনাকে ফোন দিছি এবং পাই নাই, এটা কখনো হয় না, আপনি কখনোই আমাকে বলেন না যে এখন ব্যস্ত আছি তুমি পরে ফোন দাও, মানে এটা কিভাবে সম্ভব? মানে এই আপনি কিভাবে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করেন, আপনার ব্যক্তি লাইফ, পারিবারিক লাইফ, বিজনেস লাইফ, সোশ্যাল ওয়ার্ক, এভরিথিং? আমি তো প্রথমে বলেছি যে আমি কাজ পছন্দ করি, কাজ কিন্তু আমি ভালোবেসেই করি, এবং টাইমটাকে ভ্যালু করাটাও আমি মনে করি যে এটা আমার উপর একটা দায়িত্ব। হ্যাঁ, আপনি একটা জিনিস বাদ দিয়েছেন, আমাদের কিন্তু একটা ধর্মীয় জীবনও আছে। হ্যাঁ, সো যেখানে কিছু সময় তো আসলে সবারই দেওয়া উচিত, স্পিরিচুয়াল যে জায়গাটা, সেই জায়গাটাতে। তো সবকিছু মিলে কাজের পরিধি যখন বাড়তে থাকলো, আদিত আমার জন্য সবসময় আমার রেসপন্সিবিলিটি, কিন্তু আদিতের সব কাজ কিন্তু আমি নিজের হাত দিয়ে করি না, আমি আদিতকে দিয়েই বললাম। সেরকম আমার অর্গানাইজেশনে কিন্তু আমি যখনই দেখেছি কাজের পরিধি বেড়ে যাচ্ছে, আমি কিন্তু লোক তৈরি করেছি। ডেলিগেশনে আমি বিশ্বাসী, এবং ডেলিগেট আমি সেই লোককেই করেছি যেই লোক আসলে এই জায়গাটাতে থাকতে পছন্দ করেছে। কারণ আমার লাইফস্টাইলটা এমনই যে আমি অনেক সময় হয়তো শুধু ডাইরেকশন দিয়ে ওখান থেকে চলে যাই, সুতরাং আমাকে বুঝতে পারাটা খুব জরুরি। আবার অনেক সময় কিন্তু আমি ওর সাথে বসে কাজ করি, সো আমি যখন ওর সাথে বসে কাজ করি তখন ওর অপরচুনিটি যে আমি আসলে কিভাবে কাজ করি সেটা দেখা। তো এইভাবে কিন্তু আপনি যতগুলো জায়গার কথা বলেছেন, সব জায়গায় কিন্তু আমার ডেলিগেট করার মতো লোক আমি তৈরি করেছি, এবং সেটাই আমার স্টাইল। এই যে কখনো আমি কারো ফোন কল না পারতে ধরি না, এইটার কারণেই হচ্ছে যে আমি যখনই যে কাজটা করতে থাকি সেই মুহূর্তে আসলে এটা টেক ওভার করার মতো কেউ না কেউ থাকে, এবং এটা যেমন একটা স্বস্তির জায়গা, আর তৈরি করার সময় এটা খুবই একটা চ্যালেঞ্জিং জায়গা যে আপনি রাইট লোকটাকে সিলেক্ট করতে পারলেন কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স না থাকলে আপনি আসলে কোনো জায়গায় এনজয় করবেন না, কারণ যখন বিভিন্ন জায়গায় আপনার লস হতে থাকবে তখন তো আপনি আর কুলিয়ে উঠতে পারবেন না। সো সোশ্যাল লাইফও খুবই ইম্পর্টেন্ট মানুষের জীবনে, কিন্তু আবার আমি খুবই সোশ্যাল কিন্তু আমি আর কিছুই করি না, সেইটাও কি মেনে নেওয়ার মতো মানসিকভাবে আমি তৈরি কিনা।
সো সেইগুলোকে চিন্তা করেই যে আমি এরকমই একটা জীবন চাই, কিন্তু সব কাজ আমাকেই করতে হবে এমন তো কোনো কথা এমন নেই। কোনো কথা নেই। হ্যাঁ, তো যেই কাজটা দিয়ে দেওয়া যায় সে কিন্তু, আর যেই কাজটা নিজেকে করতে হবে সেটা কিন্তু করতেই হবে। করতেই হবে। কখনো এরকম হয় যে ম্যাম কাজ করতে ইচ্ছা করতেছে না? অনেক সময় হয়। ওকে। তখন কি করেন? যখন আমার কাজ করতে ইচ্ছা করে তখনও না, মনে হয় কাজই করেন না। না তখন তো যেই কাজ না করলেই না সেটা আমার করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটা সবার জন্য একই। কিন্তু যখন আমার আসলে কোনো কাজ করতে ইচ্ছা করে না এমন হয়, আমি আমি আসলে তখন একা থাকি এবং ২৪ ঘন্টায় আমার ১-২ ঘন্টা এরকম সময় আমার আসে যে আমার তখন আর কিছুই করতে ইচ্ছা করে না। সো আমি সেই সময় আমার পেটদের সঙ্গে সময় কাটাই এবং মানুষ বলে যে একা থাকলে সে খুব একাকিত্বে ভোগে। আমি কখনোই সেটাতে ভুগি না। দারুণ। কেন ভুগি না আমি জানি না। কিন্তু আমি না, এটা ভুগি ভালো। না। আমি ভুগি না। কারণ আমার কাছে মনে হয় যে আমি আমার পছন্দের মানুষদের সাথে যখন interact করি, সেই সময় আসলে আমি আমার প্রশ্ন, তার কাছে আমার যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তরগুলো আমি খুঁজে নেওয়ার চেষ্টা করি। সো অনেক সময় আছে না যে কোনো একটা সমস্যায় পড়লাম কিন্তু ওই মানুষটাকে অ্যাক্সেস করতে পারছি না। উনি থাকলে উনি কি উত্তর দিতেন? হুম। আমার জানা নাই। কিন্তু ওই যে একটা মানুষ সম্পর্কে অ্যাসেসমেন্টের যে ক্ষমতা, সেই জায়গাটা থেকে হয়তো ভেবে নিতে পারি যে এটা অনেক সময় ভুল হয়, সবসময় তো ঠিক হয় না। কিন্তু প্রত্যেকের আসলে নিজের সাথে সময় কাটানোটা খুব জরুরি বলে আমি মনে করি। এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কিন্তু এটা একটা কি, যে আপনি আসলে কোথায় কি সারাদিন কি করলেন সেইটাকে সামারাইজ করা এবং হিসাব নিকাশের জায়গাটা, যে আমি যে এখানে আজকে কম সময় দিলাম বা এটা যে আমি ওর হাতে ছেড়ে দিয়ে আসলাম, ওকে ঠিক মতো এটা শেষ করলো, সেই জায়গাটা নিজের সঙ্গে মিলানো, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার ম্যাম সারাদিনে যে কাজগুলো করেন, আপনার সবচেয়ে ফেভারিট কাজ কোনটা? আপনি কোনটা বেশি করতে আনন্দ বোধ করেন? মানে থাকে না যে এক্স্যাক্টলি আপনি এই কাজটা করতে বেশি পছন্দ করেন। সেটা হতে পারে যে আপনি ইউআই সিস্টেমের অফিসে এসে কথা বলতে পছন্দ করেন, সবার সাথে কাজ করতে পছন্দ করেন। হয়তো বাসায় একটু বেশি থাকতে পছন্দ করেন। হয়তো আপনি যেটা বললেন একাকিত্ব বা একা থাকার সময়টা বেশি এনজয় করেন। আমি একা থাকতে পছন্দ করি। আর হচ্ছে সবচেয়ে বেশি আমি পছন্দ করি আমার পেটদের সাথে থাকতে। কারণ আহ, মানুষের সাথে অনেক গুণে বুঝে কথা বলতে হয়, যেটা আসলে এই বয়সে এসে আর আমি এনজয় করি না। যাদের সাথে অনেক হিসাব করে কথা বলতে হয়, অবশ্যই বলতে হয় প্রফেশনাল লাইফে। জি। আমার জন্য তো সব মানুষ নিজেকে পাল্টে ফেলবে না। সো তাদের সাথে ডিল করতে করতে আমার ওই যে বললাম যে একটা মি টাইম দরকার হয়, অথবা এমন একটা যে সময় দরকার হয়, যে সময়টা আমি আসলে এত হিসাব করে চলবো না। সো আমি ওই সময়টা তো আসলে সারাদিনে মনে করেন যে ওইটাই হচ্ছে সারাদিন চলার ফুয়েল। সো ওই সময়টা তো আমি অনেক বেশি এনজয় করি। তবে আমি মনে করি মানুষ মানুষের কাজের মধ্যেই বেঁচে থাকে এবং সে তার জন্য কাজ করাটা খুব জরুরি এবং এমন এমন কাজ করা যে কাজগুলো আসলে আলটিমেটলি সমাজে একটা একটা প্রভাব বিস্তার করবে এবং মানে সেই রকম কাজের সাথে নিজেকে ইনভলভ রাখতে চাই। অনেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হয়ে কাজ করে, রোটারি বা এই ধরনের অর্গানাইজেশন। আমার কাছে মনে হয় যে আমি ছোট ছোট করে যেই এই কাজগুলো নিজের মতো করে করছি, একটা মানুষের প্রয়োজনকে নিজে অনুধাবন করে সেটাকে সমাধান করার চেষ্টা করছি, সেটাও আর একটা ওয়ে অফ ডুইং, মানে আর কি সোশ্যাল সার্ভিস। সো ওইটাকেও আমি কখনো ছোট করে দেখি না। মানে সবসময় যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অথবা বড় কোনো অর্গানাইজেশনের সাথে থেকে আমাকে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। তারপরেও আমি অনেক বড় অর্গানাইজেশনের সাথে থাকার সুযোগ আমার হয়েছে এবং ভলান্টারি সার্ভিস করার সুযোগ আমার হয়েছে। কিন্তু আমি ছোট ছোট ব্যক্তিগত লেভেলে মানুষের সাথে যখন কাজ করি এবং সেটাতে তারা যখন উপকৃত হয়, তারা যখন তাদের যে সেই পাওয়ার আনন্দটা, সেটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। দারুণ। ম্যাম আপনার ছোটবেলার বন্ধুদের সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, তারা কি দেশে আছেন? কিছু দেশে আছে, কিছু দেশের বাইরে আছে। মানে আপনি কি কখনো এরকম হয় যে মন খারাপ হলে তাদের সাথে কথা বলতে ইচ্ছা করে? আসলে মন খারাপ হলে বন্ধুদের সাথে ঠিক না, বন্ধুদের সাথে একটা সার্টেন সময় পর পর কথা বলাটা হচ্ছে এক ধরনের মেডিকেশন আমি বলবো। দারুণ। হ্যাঁ, সো এটা খুবই দরকার মানুষের জীবনে। খুবই দরকার। ছোটবেলায় আমরা একরকম ছিলাম এবং ছোটবেলার বন্ধুরা আসলেই প্রত্যেকটা মানুষের জীবনে একটা বিশেষ জিনিস।
কারণ তার সাথে কিন্তু আমি এত গোনাবাছা করে কথা বলি না, যে কথাটা একটু আগে আমি বলেছি। হ্যাঁ, তো ওই রকম একটা সম্পর্কের ভিতরে আমরা আমাদের কাজের জন্য প্রত্যেক সপ্তাহে দেখা করতে পারছি না, প্রত্যেক মাসে দেখা করতে পারছি না, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু এই কাজের মধ্যেও আমরা কিন্তু টুকটাক মেসেজ করছি। বিদেশে যারা আছে তাদের সাথে কখনো না কখনো রাত 2টা-3টা পর্যন্ত আপনি আমাকে একটু প্রশ্ন করেন নাই যে আমি আসলে কয় ঘন্টা ঘুমাই। তো কিন্তু কথা হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় আমি রাত 2টা-3টা পর্যন্ত দেখা যায় বিদেশের বন্ধুদের সাথে কথা বলছি কোনো দিন। হ্যাঁ, তো সেই সময়গুলো কিন্তু অনেকে বলে যে সময় মতো ঘুমিয়ে যাওয়া দরকার, আমিও তাই মনে করি, কিন্তু ওই যে একটা এনার্জি পাওয়া যায় একটা স্কুলের বন্ধু অথবা ছোটবেলার বন্ধুর সাথে কথা বলে, ওই শেয়ারিং থেকে যে লার্নিং, আর এই বয়সে, কারণ ও আমাকে কি বলতে যাচ্ছে আমি যত সহজে বুঝে যাব, আমি এখন একজন খুব এক্সপার্টের সাথে কথা বলেও কিন্তু অনেক সময় নিব উনি আমাকে কি বলছেন সেটা বোঝার জন্য। সো সেই জায়গাগুলোতে আমি আসলে সময় দিই, কষ্ট হলেও সময় দিই। যেমন আপনি যখন কাজের ক্ষেত্রে আসলেন, তারপরেও তো আপনার অনেক বন্ধুত্ব হয়েছে, যেটা হচ্ছে আমরা যাকে বলি যে মানে ওয়ার্কিং ফ্রেন্ডও বলা যায় বা অন্য কোনো টার্মিনোলজি ইউজ করা যায়, মানে বড় হলে যে বন্ধুগুলো আমাদের হয়। এই দুই বিশেষ গ্রুপের বন্ধুর মধ্যে পার্থক্যটা কোথায় আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, একটা পার্থক্য তো আছে যে আপনি অনেক ইজি থাকেন ছোটবেলা বন্ধুদের কাছে, আর কি কোনো বিশেষ পার্থক্য আছে? আপনি যদি বন্ধু বলেন, বন্ধুত্ব শব্দটাই কিন্তু একটা ইজি করে দেওয়ার জায়গা। হ্যাঁ, তো এখন বড়বেলায় অনেক অ্যাকোয়েন্টেন্স আমার হয়েছে, সেটা বলতে পারেন সবার সাথে আমি অত কমফোর্টেবল না, তারা কখনো বন্ধুর জায়গায় আসেনি, কিন্তু অনেক সময় আমরা কাটিয়েছি, বড়বেলায় এসে তাদেরকে পেয়েছি, এরকম কিন্তু অনেক মানুষ আছে। এবং সেখানে আমি যেহেতু আইটি ইন্ডাস্ট্রিতে আমি যখন এসেছি তখন সেভাবে মেয়েরা আসতোই না, মানে বেসিসের কোনো প্রোগ্রামে আসলে মেয়ে খুঁজে পাওয়াটা খুব কঠিন ছিল। তখন তো আমার আসলে এই আমার মেইল কলিগদের মধ্যে থেকেই কিন্তু আমার বন্ধুত্বটা তৈরি হয়েছে অনেকের সাথে। তো সেইখানে বন্ধুত্বটা বিভিন্ন কারণে তৈরি হয়েছে। আমি একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে চেয়েছি আমার আশেপাশে। ম্যাম, ছোটবেলা রচনা লিখছেন, এম ইন লাইফ রচনা, হ্যাঁ। তখন কি লিখতেন? কি হতে চান বড় হয়ে? তখন আসলে মানে আমি যা হতে চাইতাম তা তো কখনো লেখার মতো ছিল না। হ্যাঁ, তো মানে আমাকে যে কাজগুলো আনন্দ দিত সেগুলো তো হচ্ছে ছোট 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 বিভিন্ন কাজ। এখন আমি বুঝি সেটার নাম কি, সেটার নাম উদ্যোক্তা হওয়া। হ্যাঁ, কিন্তু সেই সময় তো এটার কোনো নাম ছিল না। এবং তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ডাক্তারই আমাকে হতে হবে, কারণ আমি না হলে বাসা ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো সেই জন্য ওই ডাক্তারই আমাকে লিখতে হতো। কিন্তু আমার যে স্কিল সেট বা আমার যে কাজগুলো আমাকে আনন্দ দেয় সেটার নাম আমার তখন জানা ছিল না। আচ্ছা, যদি ধরেন ম্যাম ওই রচনাটা এখন আবার লিখতে দেওয়া হয়, আপনি এখন কি চান? মানে আপনি আরো পরে কি করতে চান বা আরো বড় হয়ে কি করতে চান? এখন মানে আমি প্রফেশনাল জায়গাটাকে তো বড় করার ইচ্ছা সবারই থাকে। যতদিন মানে আমি কর্মক্ষম থাকবো ততদিন পর্যন্ত আমার যে অর্গানাইজেশনটা আমি একটু একটু করে তৈরি করেছি সেটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া এবং অনেক মানুষ যেন এখানে কাজ করতে পারে সেই সুযোগটা তৈরি করা ইচ্ছা তো আমার আছেই। পাশাপাশি আমি যেহেতু সোশ্যাল ওয়ার্কের সাথে আসলে প্রফেশনাল লাইফের মতোই মানে আমি যুক্ত, এবং বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক এখানে আমি মেয়েদের কথা আলাদা করে বলছি না, কিন্তু মেয়েদেরকে এই প্রফেশনাল জায়গায় নিয়ে আসাটাও কিন্তু আমার সোশ্যাল ওয়ার্কের অংশ। যেহেতু আমি যুদ্ধ করে একটা মডেলে আমার জীবনে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, সেটা নিয়ে মানুষের অনেক প্রশ্ন আছে। সো সেই জায়গা থেকে যদি কেউ কিছু শিখতে চায়, শিখতে পারে, অথবা যারা এই বিজনেসে আসতে চাচ্ছে তাদেরকে মেন্টরিং করা, সেই জায়গাটাও আমার কাজের অংশ এবং আমি ছোট ছোট করে করি। সো সেই জায়গাটাকে আমার বড় করার ইচ্ছা আছে, কারণ প্রচুর মেয়ে এখন আইটিতে লেখাপড়া করছে এবং তাদের আসলে উদ্যোক্তা হয়ে ওঠা, উদ্যোক্তা তাকে নিজেকেই হতে হবে। আমি হয়তো সেখানে কিছু জিনিস আমার লাইফ থেকে শেয়ার করে তাকে হয়তো কিছুটা এগিয়ে দিতে পারি। সেই এগিয়ে দেওয়ার জায়গাটাতে তো অবশ্যই কাজ করব। আপনি কথার মধ্যে অটিজম নিয়ে কাজের কথা এসেছেন, যেহেতু এটা আমার জীবনের একটা সমস্যা যেটাকে আমি বিভিন্নভাবে সমাধান করে করে এই পর্যায়ে এনেছি, তো আরও মানুষ যেন সেটাতে উপকৃত হতে পারে সেই জন্য যে মুক্ত ডানা আমরা করেছি, সেই জায়গাটাকে বড় পরিসরে যদি অন্যরা কপি করে
করে বা এই একই মডেলে 16টা বাচ্চার জায়গায় 1600 বাচ্চার জন্য করতে হয়, সেটা সেই জায়গায় যদি আমাকে কন্ট্রিবিউট করতে হয় আমি করবো। তো এখন থেকে সামনের দিকে যতদিন কর্মক্ষম থাকবো, মানুষের মুখে হাসি দেখতে পারাটাকে আমি একটা সাকসেস মনে করবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আপনার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করেছি। ডেফিনেটলি পুরো জীবনের একটা সিনোপসিস হয়তো আমরা পেলাম এখান থেকে। আমার মনে হয় যে ইনফ্যাক্ট আমি আসলে এতদিন আপনার সাথে থেকে অনেক কিছু আমি জানতাম না। আসলে আমরা তো শিখি হচ্ছে একজন আরেকজনের লাইফ থেকে। কারণ আমি যদি আবার স্ক্র্যাচ থেকে শেখা শুরু করি, তাহলে আমার আবার প্রতিটা জিনিস হচ্ছে ঠকে ঠকে তারপর শিখতে হবে। সো আমার মনে হয় যে আপনার সাথে ডিসকাশনটা আমাদের জন্য অনেক হেল্পফুল হলো। আমি ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি। আমি শিওর যে যারা এখান থেকে টেক ওয়ে নেওয়ার ট্রাই করবেন, তারাও অনেক কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংকস এ লট। ধন্যবাদ। আমার জীবনের ছোট ছোট বিষয় যেগুলো আসলে আপনার সাথে কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল, সেগুলো যে কারোর জন্য উপকারী হতে পারে সেটা আপনার সাথে কথা বলে আমি বুঝলাম। তো ধন্যবাদ আমার সাথে আলাপ করার জন্য। থ্যাংক ইউ।